তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 2010 সাল এবং রাজবাড়ী সদর উপজেলার মধ্যেই পৌরসভার এবং যে পৌরসভাটি রয়েছে পৌরসভার একদম পৌরসভার এরিয়ার একদম পাশে একটি গ্রাম রয়েছে, তার নাম হচ্ছে রামচন্দ্রপুর। এই রামচন্দ্রপুরে খবির উদ্দিন নামক একজন দরিদ্র মানুষের বসবাস আছে। ওনার ঘটনাটি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। খবির উদ্দিন উনি খুব গরিব মানুষ ছিলেন। ওনার নিজের আসলে ওরকম কোনো জায়গা ছিল না। উনি পরের খেতে বর্গার কাজ করতেন এবং ওনার একটি বেশ বড়সড় সুন্দর একটি গরু ছিল। ওই গরু থেকে যেই দুধ উনি পেতেন সেই দুধ বিভিন্ন বাসায় গিয়ে উনি বিক্রি করতেন এবং খাঁটি দুধ বিক্রেতা হিসাবে ওনার বেশ সুনাম ছিল তখন। তো উনি সাধারণত সকালে যে কাজটি করতেন, সকালে উনি মাঠে গরুটা বেঁধে দিতেন এবং সন্ধ্যার আগ দিয়ে উনি গরুটি নিয়ে আসতেন। এটি ওনার প্রতিদিনের কাজ ছিল। আর মধ্যবর্তী এই সময়ে উনি বিভিন্ন কারো খেতে বর্গা চাষি হিসাবে কাজ করতেন। একদিন উনি সকালে গরুটি বাঁধেন মাঠে বাঁধার পর উনি একটু দুপুরের মধ্যে কাজ শেষ করে ওনার রাজবাড়ী বাজারে একটু কাজ ছিল। তো ওই কাজ হঠাৎ করে কাজ পড়ে যায়, যার কারণে ওনার বাসার থেকে আর কি উনি বলে যাননি যে ওনার ছেলে যে ছিল তাকেও বলে যান বা ওনার স্ত্রীকে বলে যেতে পারেননি যে উনি বাজারে যাচ্ছে, যদি একটু দেরি হয় ওনার ছেলে যেন মাঠ থেকে গরুটি নিয়ে আসে। এখন উনি বাজারে যখন যান ওই সময় বেশ কিছু কারণে ওনার অনেক দেরি হয়ে যায়। আর ওনার তো মোবাইল ছিল না, মোবাইল ফোন না থাকার কারণে ওনার নিজের মোবাইল ফোন নাই, বাসার কারো মোবাইল ফোন নাই, যার কারণে কাউকে ফোন করে বলতেও পারছেন না যে ওনার আসতে দেরি হবে। ওনার ছেলেকে যে বলবেন যে গরুটা যেন সে মাঠ থেকে নিয়ে সেটা উনি বলতে পারছিলেন না। এদিকে ওনার যে ছেলে সে চিন্তা করছে যে প্রতিদিন তো বাবা নিয়ে আসে, তো হয়তো সেও নিয়ে আসবে। আর ওনার ছেলেও ওই দিন একটু পাশের একটি গ্রামে ক্রিকেট খেলতে যায়। ক্রিকেট খেলতে গেলে ওই দিনও তার খেলা শেষ করে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে দিতে বাড়িতে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। তো এখন যেহেতু উনি খবির উদ্দিন কাউকে বলেও যান নাই যে আসতে দেরি হবে, তো এদিকে ওনার ছেলেও বাড়িতে নাই। এখন ওনার স্ত্রী গরুটাকে যে আনতে যাবে এই সাহসও পাচ্ছিলেন না, যে বাসায় তারা যদি আবার বাসা ফাঁকা করে যাব, তারা যদি আবার গরুটা নিয়ে আসে, এজন্য উনি স্বামী এবং সন্তানের অপেক্ষা করছিলেন। এদিকে বাজারে বেশ কিছু ওনার কাজ সারতে সারতে রাত প্রায় 12:30 বেজে যায়। কিন্তু রাত 9টা 9:30টার মধ্যে ওনার ছেলে আবার বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পরে খবির উদ্দিনের স্ত্রী তার ছেলেকে বলছে যে তোমার বাবা তো এখনো আসেনি, ওদিকে মাঠেও তো গরুটা আনা হয়নি। তখন ওনার ছেলে বলছিলেন যে বাবা তো হয়তো এখনই চলে আসতে পারে, তো একটু দেখি যদি দেরি হয় তাহলে আমি গরুটি নিয়ে আসব। তখন এর মধ্যে কি হয়, যখন খবির উদ্দিনের আসতে অনেক দেরি হচ্ছিল তখন রাত 10:30টার দিকে খবির উদ্দিনের ছেলে সে গরুটি মাঠে আনতে যায়। তো অদ্ভুত ব্যাপার হলো, সে এই গরুটি মাঠে আনতে আসা যাওয়া আসলে কখনোই 30 মিনিটসের উপরে লাগার কথা না, কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, খবির উদ্দিনের ছেলে গরু নিয়ে বাসায় ফিরছে না। এদিকে খবির উদ্দিন রাত প্রায় 12:30টার দিকে যখন বাসায় আসে, বাসায় এসে এই ঘটনাটি শোনে যে তার ছেলেও গরু আনতে গিয়েছে অনেকক্ষণ আগে, প্রায় 3 ঘন্টা আগে গিয়েছে বা 2 ঘন্টা আগে গিয়েছে, কিন্তু এখনো ফিরছে না। তখন খবির উদ্দিন চিন্তা করে কি ব্যাপার, কি হলো, কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। তখন খবির উদ্দিন উনি নিজেও হাতে একটি কুপি নিয়ে, যেটাকে আমরা ল্যাম্প বলি বা কুপি বলি, যেটা হারিকেন না, আপনারা দেখেছেন যে আলোটা উন্মুক্ত ভাবে জ্বলে আর কি, হালকা বাতাসে কিন্তু নিভে যেতে পারে সেটা। তো যেহেতু ওনার টর্চ লাইট ছিল না, খুব গরিব মানুষ ছিলেন আর কি, তো উনি এই একটা কুপি নিয়ে বের হন ওই মাঠের দিকে যেখানে গরুটি উনি বেঁধে গিয়ে রেখেছিলেন। তিনি যখন মাঠে যাওয়ার পরে উনি কোথাও গরু দেখতে পান না। তো কোথায় গেল? তাহলে এমন হতে পারে যে গরুটি মাঠ থেকে ছুটে পালিয়েছে বা অন্য কোথাও চলে গেছে, এমন হতে পারে, অনেক সময় এরকম হয়। তো উনি
ওই হাতে কুপি নিয়ে বিভিন্ন জায়গায় উনি গরু খোঁজার জন্য চেষ্টা করতে থাকেন, আশেপাশের বিভিন্ন জায়গায়, এবং কয়েকটা বাড়ি থেকে লোকজনদেরকে ডেকেও তোলেন যে তারা গরুটি দেখেছে কিনা। তখন তারা বলে যে না, ওনারা গরুটি সন্ধ্যা পর্যন্ত মাঠেই দেখেছিলেন, তারপর আর ওনারা খেয়াল করেননি। কবির উদ্দিন চিন্তায় পড়ে যায়, যেহেতু ওনার উপার্জনের বড় একটা মাধ্যম ছিলেন এই গরু এবং এই গরুর থেকে প্রাপ্ত দুধ এবং দুধ বিক্রিত অর্থ। তো উনি গরু খোঁজার জন্য হন্যে হয়ে ছুটতে থাকেন। এদিকে ওনার ছেলে কোথায় গরু খুঁজছে এটা উনি মানে বুঝতে পারছেন না, যে ছেলে আবার কোন দিকে গিয়েছে। তো চিন্তা করেন ছেলে ও তো হয়তো বা খুঁজে বা যেভাবেই হোক বাড়িতে ফিরে আসবে। তো উনি নিজ দায়িত্বে একটু খুঁজতে থাকেন। তো খুঁজতে খুঁজতে উনি একটি জায়গায় চলে আসেন, এই জায়গার নাম হচ্ছে লোকোশেড। তো আমি কিন্তু এর আগে অনেকবার যে গল্পগুলি শেয়ার করেছিলাম, তো তার মধ্যে বেশ কিছু গল্প কিন্তু রাজবাড়ী জেলার এই লোকোশেড কেন্দ্রিক ছিল। এটা খুবই হন্টেড একটা জায়গা এবং অনেক ঘটনা এই লোকোশেড কেন্দ্রিক রয়েছে। আমি আগেও শেয়ার করেছি। আজকের ঘটনাটি অনেকটা সেই কেন্দ্রিক এবং ভবিষ্যতে আরো ইনশাল্লাহ লোকোশেড কেন্দ্রিক ঘটনা আমি উপহার দিতে পারবো আপনাদেরকে, আশা করি ইনশাল্লাহ। তো উনি লোকোশেডের দিকে যেতে থাকেন। যেতে 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 লোকোশেডের, এটা তো একটা সময় মানে রেলের ইঞ্জিন মেরামত, বিভিন্ন বগি মেরামতের জন্য ব্যবহৃত হতো। এখন অবশ্য সেই কাজটি এখন হয় না, কিন্তু রেলের এই বিশাল জায়গা এটি পড়ে আছে এখনো। ওখানে উনি যখন মানে মেইন রেল লাইনটা ওখান থেকে পার হয়ে ওই পাশে চলে যান, অপর পাশে চলে যান, সেখানে যাওয়ার পর ওখানে বিশাল একটা মাঠ রয়েছে, লোকোশেডের বিশাল একটা মাঠ রয়েছে। তো সেখানে উনি গিয়ে ওনার ওই গরুটি দেখতে পান। উনি দেখেন যে ওই গরুটি ওখানে ঘাস খাচ্ছে। তখন উনি স্বাভাবিকভাবে গরুটির কাছে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু খেয়াল করেন যে প্রথম দিকে অবশ্য উনি বুঝতে পারেননি, কারণ গরু পেয়ে গেছেন এই আনন্দে আসলে বেশ কিছু বিষয় উনি লক্ষ্য করতে পারেননি। যখনই গরুটি উনি ধরতে গিয়েছেন, দেখেন গরুটি ছুটে অন্যদিকে চলে যাচ্ছে। তখন উনি বারবার গরুটি ধরার চেষ্টা করেন, কিন্তু কিছুতেই গরুটি ধরতে পারছিলেন না উনি। কিন্তু একটা সময় উনি খেয়াল করেন যে আসলে ওনার যে গরুটি ছিল দেখতে হুবহুই সেটাই এটা, কিন্তু ওনার গরুর থেকে আকারে প্রায় দ্বিগুণ আকৃতির একটি গরু। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, আমার গরু এত বড় হয়ে মানে এত স্বাস্থ্যবান কিভাবে হলো। তো উনি চিন্তা করেন রাতের বেলা হয়তো বা আমি চোখে ভুল দেখছি কিনা, এরকমও হতে পারে, উনি এই চিন্তা করছিলেন। তো উনি গরুর পিছনে ছুটতে থাকতেন, কিন্তু গরুকে উনি কিছুতেই ধরতে পারছিলেন না। একটা সময় উনি খেয়াল করলেন যে ওই মাঠের চারদিকে অনেকগুলো ঠিক একই রকমের গরু মাঠের চতুর্দিকে চলে আসছে এবং আস্তে আস্তে এই কবির উদ্দিনকে ঘিরে ফেলছে এবং তাকে আঘাত করার জন্য, বিশেষ করে কবির উদ্দিনকে আঘাত করার জন্য চতুর্দিক থেকে এগিয়ে আসছে। তখন কবির উদ্দিন বুঝতে পারেন যে আসলে উনি একটি বিশাল বিপদে পড়ে গেছেন, যে এই গরুটি আসলে কোনো স্বাভাবিক গরু না, নিশ্চয়ই এটা প্যারানরমাল কিছু। তখন উনি এই মুহূর্তে চতুর্দিকে এরকম মানে বড় বড় আকৃতির গরু, একই রকম চেহারার গরু। তো উনি এখন কি করবেন? উনি চিন্তা করলেন যে এইবার হয়তো ওনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তার মধ্যে উনি সাহস সঞ্চয় করে উনি জোরে জোরে সূরা ইয়াসিন পড়া শুরু করেন। সৌভাগ্যক্রমে সূরা ইয়াসিনটা ওনার মুখস্থ ছিল। জোরে জোরে সূরা ইয়াসিন পড়া শুরু করেন। তো উনি খেয়াল করলেন যে সূরা ইয়াসিন উনি যত জোরে পড়ছেন, গরুগুলো তত ওনার থেকে তত বেশি দূরে সরে চলে যাচ্ছে। এজন্য উনি আরো জোরে পড়া শুরু করেন এবং পড়তে পড়তে উনি যে কাজটি করেন, উনি ওনার বাড়ির দিকে দৌড়তেন এবং জোরে জোরে পড়ছিলেন এবং উনি পেছন দিকে তাকিয়ে দেখতে পান যে ওই গরুগুলো ওনার পেছনে দৌড়ে দৌড়ে আসছে, কিন্তু ওনার কাছে আসতে পারছে না। বেশ একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা আগাচ্ছে। এভাবে উনি দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে এসে উনি ওনার স্ত্রীকে সবকিছু খুলে বলেন এবং আরেকটা মজার বিষয় যে বাড়িতে এসে দেখেন ওনার যে গরুটি যেটি মানে মাঠে উনি বেঁধে রেখে এসেছিলেন, সেটি একাই আবার বাড়িতে চলে আসছে। তো সেটাকে উনি গোয়ালে মানে বেঁধে রাখেন এবং উনি জিজ্ঞেস করেন ওনার ছেলে কোথায়। উনি প্রথমে গরু দেখে মনে করেছিলেন যে ওনার ছেলে হয়তো খুঁজে নিয়ে আসছে। তখন ওনার স্ত্রী বলেন যে ওনার ছেলেকেও পাওয়া যাচ্ছে না, সেও গরু খুঁজতে গিয়ে এখনো আসেনি। তখন কবির উদ্দিন চিন্তা করেন তাহলে আমার ছেলে আবার বিপদে পড়ে নাই তো কোনো। এই চিন্তা ওনার মনের মধ্যে খুব
দোলা দিতে থাকে। এখন সন্তানের বিপদ হতে পারে এই চিন্তা করে উনি মাত্র যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকে উঠে এসেছেন, তো সেই কথা চিন্তা না করে উনি নিজেই বের হয়ে যান। বের হয়ে ওনার ছেলেকে এবার উনি খুঁজতে থাকেন। ওনার স্ত্রীও সাথে আসতে চাইলে উনি নিষেধ করেন যে না, তুমি বাড়িতে থাকো, এবং উনি একাই বের হন। কবিরউদ্দিন একাই বের হয়ে ওনার ছেলেকে খুঁজছেন এবং চিৎকার করে তাকে ডাকছেনও। তো হঠাৎ উনি আবার ওই লোকোশেরের দিকে খেয়াল করেন যে ওই লোকোশেরের দিকে আবার আমার ছেলে যায় নাই। তো লোকোশেরের দিকে উনি সামান্য একটু এগিয়ে দেখেন যে দূরে কোনো একটা ছায়ামূর্তির মতো কেউ হেঁটে হেঁটে লোকোশেরের দিকে যাচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি যে কাজটি করেন সেটা হলো ওনার ছেলেকে ডাকতে থাকেন, কিন্তু ওনার ছেলে কোনো উত্তর দিচ্ছে না। উনি বুঝতে পারেন এটাই তার ছেলে, কারণ যেই পোশাক ওনার ছেলে যে শার্টটা পরে সেটা উনি দূর থেকে আবসা চাঁদের আলোতে বুঝতে পারছিলেন যে এটি ওনার ছেলে। কিন্তু উনি খেয়াল করছিলেন ওনার ছেলে কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ না করে সোজা লোকোশেরের ওই মাঠটার দিকেই যাচ্ছেন যেখানে উনি কিছুক্ষণ আগে ভয়ঙ্কর একটা ঘটনা ওনার সাথে ঘটেছিল। তো উনি দৌড়ে ওনার ছেলের কাছে যাওয়ার চেষ্টা করেন। তো কাছে গিয়ে অনেক কষ্ট করে ওনার ছেলের কাছে যান। অদ্ভুত ব্যাপার, উনি যতই দৌড়ানোর চেষ্টা করছিলেন ওনার ছেলের কাছে যাওয়ার জন্য, ওনার মনে হচ্ছিল যে ওনার পাটা চলছে না, অতটা ওনার পাটা আটকে যাচ্ছে, জড়তা হয়ে যাচ্ছে ওনার পায়ে। তারপরেও উনি দোয়া কালাম পড়তে থাকেন এবং দৌড়ানোর চেষ্টা করতে থাকেন, এবং একটা সময় গিয়ে ওনার ছেলের কাছে গিয়ে ডাক দেন। তারপরেও ওনার ছেলে ওনার ডাক শুনতে পাচ্ছিল না। তারপর কাছে গিয়ে যখন ছেলের গায়ে হাত দিয়েছেন তখন তার ছেলের জ্ঞান ফিরে আসে। তখন কবিরউদ্দিন বলে, এই তুমি কোথায় যাচ্ছিলা? তখন ওর ছেলে বলে যে আমি তো নিজেও বুঝতে পারছিলাম না আমি কোথায় যাচ্ছিলাম। আমি একটু গরু খুঁজতে খুঁজতে এই দিকে চলে আসছি, অনেকক্ষণ ধরে খুঁজছি, আশেপাশের কয়েকটা জায়গায় আমি খুঁজেছি কিন্তু কোথাও পাচ্ছিলাম না। তারপরে মনে করলাম যে লোকোশেরে এই দিকে কি আছে কিনা, কিন্তু এদিকে কিছুক্ষণ আসার পরে কি হয়েছে আমি আর বলতে পারি না, যে আমি কোথায় যাচ্ছিলাম কি হয়েছিলাম কিচ্ছু বলতে পারি না। এই যে এখন বাবা তোমাকে দেখছি। তখন ওনার ছেলেকে আবার উনি বাসায় নিয়ে আসেন। বাসায় নিয়ে আসার পর ওনার ছেলের প্রচন্ড জ্বর আসে। এরপরে তারপরে স্বাভাবিকভাবে আস্তে আস্তে সুস্থ হয়ে যান। তো এটি ছিল ঘটনা। যার ঘটনা, তিনি একটা চা পাতা কোম্পানিতে হাই পোস্টে চাকরি করতো, আমি তার নাম মেনশন করছি না। তার ফ্যামিলি থাকতো ঢাকায়, কারণ তার এক ছেলে ও এক মেয়ে ছিল। বড় ছেলেটা ঢাকায় পড়াশোনা করতো বিধায় তার ওয়াইফ ঢাকাতেই থাকতো। এখন এটা বর্তমানের চিত্র। আর যে আঙ্কেলের ঘটনা শেয়ার করছি সেই আঙ্কেল থাকতো শ্রীমঙ্গলে। ঈদের সময় আঙ্কেল ঢাকায় আসে, কারণ ছুটি পাওয়া যেত ওই সময়টাতেই। তাই বাংলায় তার ফুল ফ্যামিলি নিয়ে থাকতে পারতেন না তিনি। আর এসব তো অনেক আগের। তো চা বাংলার মানে এই টি গার্ডেনের অফিসের বাংলোটা হচ্ছে তার অফিস থেকে 10 মিনিটের রাস্তা। এখন যেই জায়গাটার ঘটনা শেয়ার করব, শুরুতে তিনি যখন পোস্টিং হয়ে বাংলোতে ওঠে তখন তার বড় ছেলের বয়স ছিল 2 বছর, এবং ঢাকাতে আন্টির তার মায়ের বাসায় থাকতো তার ছেলেকে নিয়ে। সেটা হবে 1991-এর দিকে। যেদিন তিনি ঢাকাতে রওনা হবে তার আগের দিন রাতের বেলা খুব বৃষ্টি হচ্ছে। প্ল্যান করছিল তার ওয়াইফকে এবং তার বাচ্চাকে তিনি এখানে নিয়ে আসবেন। আর ওখানে বৃষ্টি হলে ঘন্টা দুয়েক বৃষ্টি হতো। শিয়াল ডাকছিল সন্ধ্যার দিকে। হঠাৎ রাত 10টার দিকে নামে তুমুল বৃষ্টি হওয়াতে ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি এমনিতেও ভালনারেবল ছিল, সবসময় থাকতো না। তো অন্ধকার, তাই বাংলোতে ছিল 2টা কাজের লোক। একজন ওই সময় রাতের বেলা থাকতো 2টা কাজের লোক, একজন রান্নার জন্য থাকতো আর একজন পরিষ্কার জন্য থাকতো। আর অন্যান্য খানসামা যারা সার্বিক দায়িত্বে ছিল, কোনো মহিলা মানুষ ছিল না এবং সবই পুরুষ মানুষ। তিনি অফিস থেকে ওই দিন রাতের বেলার ঘটনা, উনি অফিস থেকে আসেন, ব্যাগ গুছান এবং শুয়ে পড়েন। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, উপরে টিনে চালের বৃষ্টির শব্দ, তিনি ঘরের লাইট জ্বালিয়ে ঘুমাতেন। তো লাইট জ্বালানো ছিল এবং তিনি চোখ বুজে হালকা করে গান শুনছিলেন। আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন আমার কথা আশা করছি, এবং আপনারা এই প্লটগুলোকে কিন্তু মনে রাখার ট্রাই করবেন। খুব ভালো হয় যদি আপনারা লাইট অফ করে শোনেন। তো ঘটনায় যাই, হঠাৎ জানালা দিয়ে ফিস ফিস শব্দ আসলো। ফিস ফিস শব্দগুলোর মধ্যে পরিষ্কার শব্দ, বোঝা গেল যে চল ওকে নিয়ে যাই। এটা শুনে চোখ খুলল তিনি। খুলেই দেখে তার চোখের সামনে একটা শিয়াল অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। পুরো বাংলোর লাইট অফ, শুধু তার লাইটটাই জ্বালানো। তিনি খুব জোরে চিৎকার করলেন এবং তার যে খানসামা ও রঙ্গকে ডাকলেন। ও রঙ্গ দৌড়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে স্যার? ওরা একটু ডিফারেন্টভাবে কথা বলছে, দেখো
ওরা অনেক ডিফারেন্টভাবে কথা বলছে। এরা কারা? আমি অনেক ভয়েস শুনতে পাচ্ছি। কি হলো? বলে শিয়ালগুলো ঘরে ঢুকলো কিভাবে? একটা শিয়াল আমি দেখলাম আমার ঘরের ভিতরে। তো রঙ্গ বলছে শিয়াল কোথায় পেলেন? বললো না, আমি দেখলাম শিয়াল ঘরে ঢুকেছে। কিভাবে ঢুকলো? সেদিন রাতে রঙ্গকে রুমের নিচেই ফ্লোরিং করে তিনি ঘুমাতে দেয় এবং রাতের বেলা আর কোনো কথাবার্তা রঙ্গর সাথে হয় না। পরের দিন সকালে তিনি রেডি হয়ে ঢাকায় চলে আসে তার ওয়াইফ আর বড় ছেলেকে, তখন বড় ছেলে ছোট ছিল বলেছিলাম, তাদেরকে নিয়ে যেতে, কারণ ছুটি ওখানে পাওয়াই যেত না। তার ওয়াইফ আসার পর বাসাতে 3 দিনের দিন রাতের বেলা আবারও বৃষ্টি নামে। আর ওই আসলে বৃষ্টি না, সেখানে ওই দিন থেকে সারাদিন থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি। মে জুনে অনেক বৃষ্টি হয় শ্রীমঙ্গলে, এটা মে জুনের ঘটনা। এবং সেবার বৃষ্টিতে তিনি যে ঢাকায় গেলেন, তার ওয়াইফকে যে তার নিয়ে আসলেন, সেই যে বৃষ্টি শুরু হয়েছিল সেটা কিন্তু আর থামে নাই। গুড়ি গুড়ি বৃষ্টি তখনও পড়ছিল কন্টিনিউয়াস। তখন রাত 1টা কি 2টা হবে। তার ওয়াইফ লাইট অফ মানে লাইট আবার অন রেখে ঘুমাতে পারতেন না, তাই বাচ্চা সহ তিনি আরেক রুমে ঘুমালেন। এক রুমে তিনি ছিলেন আর তার ওয়াইফ আরেক রুমে ছিল। তো ওই বাসাটা এত বড় ছিল যে এক রুম থেকে আরেক রুম আসতেও অনেক মানে কিছুক্ষণ সময় লাগতো। মানে আমরা এক রুম থেকে আরেক রুম ইজিলি চলে যেতে পারি, ওখানে এত ইজিলি যাওয়া নাই। তো বিশাল বাংলো, তো 4-5টা বেডরুম ওই বাংলোতে এবং বিশাল ড্রয়িং রুম। এই 4-5টা বেডরুম ছাড়াও ড্রয়িং রুমটা ছিল বিশাল। আর আপনারা সবাই বাংলো দেখেছেন যে বাইরে দিয়ে অনেক বিশাল বড় বারান্দা থাকে এই বাংলোগুলার। তো তখন বাংলোটা এরকম নতুন বাংলো, তো ওয়াইফ যে রুমে থাকতো সেটা ক্রস করে আসতে হয়তো ড্রয়িং রুমটা ক্রস করে। তার ওয়াইফ রাতের বেলা ওয়াশরুমে যাবে, তিনি ওয়াশরুমে থেকে বের হওয়ার সময় দেখে গেট লাগানো ভেতর দিয়ে, কিন্তু ওয়াশরুম থেকে বের হয়ে তিনি দেখেন গেটটা খোলা। আসলে গেটটা খোলা, তিনি যখন ওয়াশরুমে যান নিজের অজান্তেই ওয়াশরুমে যাওয়ার পরে দেখে যে গেটটা ভেতর মানে বাইরে দিয়ে গেটটা মানে ভেতর দিয়ে খোলা। কিন্তু ভেতরে তো কেউ ঢোকার কথা না, ভেতর দিয়ে লাগানো গেটটা খুললো কি করে? তিনি গেটটা লাগালো এবং লাইট অফ করে বেডে শুয়ে পড়লো এবং খুব সিম্পলি শুলো, কারণ তার হাজবেন্ড কিন্তু তাকে কোনো এই ব্যাপারে কিছুই জানা নেই। তার ছেলেটা তখন ঘুমাচ্ছে। এই 10 মিনিটের মাথায় দরজা নক শুরু হলো। কণ্ঠ আসছে খানসামা রঙ্গর, দিদি, ও দিদিমণি, দরজা খুলেন, খানা নিয়ে আসছি। উনি ঘড়ির দিকে তাকে থেকে রাত 2টা 10 বাজে, কাহিনী কি? তিনি বলেন, রঙ্গ কি বলেন আপনি? খাওয়া কেন এত রাতে? রাত এখন 2টা বাজে, আপনি যান এখান থেকে। আর ওপাশ থেকে শব্দ আসে, দিদিমণি খাওয়াটা খেয়ে দেখেন না, অনেক কষ্ট করে বানিয়েছি। তখন বলল, রঙ্গ তোমার তো দায়িত্ব খাওয়া বানানো না, তুমি খাওয়া নিয়েছো কেন? আর এত রাতে ডিস্টার্ব করো না, আমি ঘুমাবো। এরকম সাউন্ড আসে। আমার কিন্তু রাগ উঠছে। ওই পাশ থেকে রঙ্গ বলছে, আমার কিন্তু রাগ উঠছে। তার ওয়াইফ কোনো উত্তর না দিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে। ভাবলেন সকালে ওরে ইচ্ছা মতো বলবো, এখন থাক, কারণ রাতের বেলা একটা মহিলার রুমে কেন নক করবে সে? ঘুম লেগে আসছে, হঠাৎ ভেতর থেকে দরজা খুলে গেল। উনি বললেন, দরজা খুললো কিভাবে? তিনি চোখ ফাঁকা করে হালকা করে রেখেছে এবং আর কিছু বোঝাও যাচ্ছে না, এবং বাচ্চাকে জড়িয়ে ধরে রেখেছে এবং হালকা আলোতে বোঝা গেল যে ভেতরের রুমে কেউ ঢুকছে। তিনি জিজ্ঞেস করছে, কে এখানে? তখন শব্দ আসে, তোমার বাচ্চাকে নিয়ে যাব আজকে। তিনি এক চিৎকার দেয়, রঙ্গ দৌড়ায় আসে, গেটের বাইরে থেকে ভিতরে না ঢুকে নক করে, দিদিমণি কি হয়েছে আমাকে বলেন। তিনি দৌড়ে তখন লাইটটা জ্বালায় এবং চিৎকার করতে থাকে তার হাজবেন্ডের নাম নিয়ে, মানে আঙ্কেলের নাম নিয়ে। তার হাজবেন্ড দৌড়ে এসে বলে, কি কাহিনী? বলে, দেখো কি অবস্থা, আমার বাচ্চার পায়ে 5টা আঙ্গুলের দাগ, আর কে জানি রঙ্গর ভয়েস করে এই কি জানি বাবু নিয়ে যেতে এসছে। বলো কি? তার হাজবেন্ড বলো, কি ভাই সম্ভব, কি মানে কি কাহিনী কি, বলো তো আমাকে একটু। তো তিনি বলেন যে, আমি ঘুমাচ্ছিলাম, এরকম কে জানি ফিস করে বলছে যে তোমার বাচ্চাকে নিয়ে যাব। রঙ্গ আসলো না, আমি চিৎকার করছি, কিন্তু ভেতর থেকে দরজাটা অটোমেটিক খুলে গেল। তো তার হাজবেন্ড বলে, তুমি লজ্জা লাগিয়ে ঘুমিয়ে পড়োনি? তখন তার ওয়াইফ বললো, না আমি তো ভিতরে লাগিয়েই ঘুমিয়েছি। আমি একবার কাহিনী হচ্ছিল যে আমি ওয়াশরুম থেকে মানে ওয়াশরুম থেকে এসে দেখি যে আমার ভেতর থেকে দরজা খোলা, আমি আবারও লাগালাম, কিন্তু আবার খুললো কিভাবে? সব ঠিক ছিল, কিন্তু আপনার দরজাটা খুলে গেল। তারপর তার ওয়াইফকে নিয়ে তিনি তার রুমে যান এবং লাইট জ্বালিয়ে তার হাজবেন্ড মানে আঙ্কেল লাইট জ্বালিয়ে তার ওয়াইফকে ওয়াইফকে ঘুমাতে বললো এবং তারা মোটামুটি ঘুম তো আর আসার কথা না। এবং রঙ্গকে বলা হলো বাইরে মাদুর বিছিয়ে শুতে, সাথে রঙ্গর ছেলেও রঙ্গর সাথে ঘুমালো, কারণ ছেলে নাকি ওই মুহূর্তে শুনছিল ছাদের উপর কমপক্ষে 50 থেকে 60টা শিয়াল ডাকছে এবং তারা হাঁটছে।
টিনের মধ্যে কুতুর 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 শব্দ, এবং মানে টিনের মধ্যে যেভাবে হাঁটলে শব্দ হয় সেরকম শব্দ, মানুষ হাঁটলে না, কিছু একটা হাঁটছে অনেকগুলা। ছেলেরা দৌড়ে এসেছিল সে রাতে রঙ্গর কাছে। তো সেদিন রাতটা কোনোভাবে কাটে এবং তারা নির্ঘুম অবস্থায় রাত কাটায়। সকাল হয়, সারা রাত না ঘুমানোর কারণে আন্টি ঘুমালো সারাক্ষণ, আর আঙ্কেল বাচ্চাকে দেখলো, যেহেতু পরের দিন তার ডে অফ ছিল। সারাদিন আর বৃষ্টি হলো না, কিন্তু সন্ধ্যা থেকে আবারও বৃষ্টি নামলো। রাত 8টার মধ্যে খেয়ে সবাই শুয়ে পড়বে এমন অবস্থা, কিন্তু 8টার মধ্যে তারা খেয়ে গল্প করছিল। তো রাত 10টার দিকে ঘুমাতে গেল, রুমের মধ্যে এবার ফিস ফিস শব্দ আসছে, তার ছেলেকে নিয়ে যাবে। ফিস ফিস শব্দগুলো এভাবে আসছি আমরা কিন্তু নিয়ে যেতে এসছি। আরও বলছে এবং নন স্টপ বলছে, আমরা আসছি, আমরা কিন্তু আজ নিয়ে যাব, এবং অন্য দিনের থেকে আজকের সাউন্ডটা আরও বেশি। একজনকে বলি দিতে হবে, একটাই বলি হোক, এই কথা বারবার বলছে। আর তিনি চিৎকার করে দাঁড়িয়ে গেলেন এবং গেটের বাইরে দেখলেন রঙ্গ নাই। দরজা খুলে ফেলেন রঙ্গকে ডাকার জন্য, দেখলেন রঙ্গ নাই, শুধু রঙ্গর ছেলে ঘুমিয়ে আছে। তিনি দরজা আবার লাগিয়ে ভেতরে ঢুকে দেখে রঙ্গ বাথরুমের পাশে দাঁড়ানো। মানে তিনি দরজাটা লাগিয়ে ভেতরে ঢুকতেই দেখে যে রঙ্গ বাথরুমের পাশে দাঁড়ানো, কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তিনি দেখলেন, এই তুমি ভেতরে আসছো কেন, ভেতরে ঢুকলে কিভাবে? তার ওয়াইফ তখনও ঘুম। তাদের সাথে যে ঘটছে এখন, এগুলা কিছুই অ্যাভয়েড করা যাচ্ছিল না। রঙ্গ হঠাৎ করে বলে উঠল, উনি জাগবেন না, আপনি চিৎকার করবেন না, আপনার সন্তানকে বলি দিতে হবে। তিনি বললেন, আমার রুম থেকে বের হও, কে আছো এখানে, আমার রুম থেকে বের করো, এই কে আছো? তিনি চিৎকার করলেন, তার ছেলেটাকে ঝাপটে ধরলেন। এই চিৎকারের মধ্যে তার ওয়াইফ উঠল না, কিন্তু তার ছেলের ঘুম থেকে উঠে গেল। তিনি বেডের কাছে গিয়ে ঝাপটে ধরে তার ছেলেকে জড়িয়ে ধরলেন এবং 3 কুল পড়া শুরু করলেন, এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন তো পড়ছেন, কন্টিনিউয়াসলি পড়ছেন। হঠাৎ করে দেখলেন যে কোনো সাউন্ড নাই, রুমের মধ্যে কোনো শব্দ নাই। তিনি দেখলেন কেউ নাই। চোখ খুললেন, তার ওয়াইফকে জাগানোর ট্রাই করলেন, ওয়াইফ জেগে গেল। বলল, কি হয়েছে, কি খায়নি? তখন তিনি বললেন, আবারও সেই জিনিসটা আসছে। তিনি সকালে চা খাচ্ছেন এবং চিন্তা করছেন যে কীভাবে তার ওয়াইফকে এই সকালবেলার মধ্যে ঢাকা দিয়ে আসা যায়। ঢাকাতে চলে আসবেন এমন সময় শশীধর নামের যে বাবুর্চি আছে সে আসলো এবং বলল যে, স্যার, আপনি যে ঝামেলায় পড়েছেন তা আমি রঙ্গ থেকে শুনেছি। আমাদের এলাকায় একজন পাগল হুজুর আছে, তাকে একবার এনে বাসাটাকে বেঁধে দিবেন। এরকম বলতে তিনি বলেন যে, ঢাকা যাওয়ার আগেই বলবো বাংলাটা ছেড়ে দিতে চাচ্ছি, তো এখন তো চলে যাব, ওদেরকে দিয়ে আসতে যাচ্ছি, এখনই কি চাও নাকি? তো বলে যে, স্যার, এখনই ব্যবস্থা করে ফেলি, এর আগে ওদেরকে ঢাকায় উনি বলছিলেন যে ঢাকায় দিয়ে আসি নাকি? বলে, না, আপনি চাইলে আমি আজকেই ব্যবস্থা করতে পারবো। তো শশীধর ওই বললো যে, উনি তো বেশি দূরে না, উনি আমাদের আশেপাশে বস্তির পাশে থাকে, তো ওনাকে চাইলেই নিয়ে আসা সম্ভব। ওই একটা পাগল হুজুর, কিন্তু মানুষ মারাত্মক। তো ওই হুজুরটাকে নিয়ে আসে ঠিক দুপুর 2টার দিকে, এবং পাগল হুজুর এসে বলে, এই জায়গাটাতে মাংসের গন্ধ পাচ্ছে কেন? তো আঙ্কেল বলে, কি বলছে, কি পাগল নাকি, মাংস রান্না হয়েছিল, এটা সত্য? তো আঙ্কেল বলে উঠলে, হ্যাঁ, আজকে তো মাংস রান্না হয়েছিল দুপুরে। বলে, না, আমি অন্য কিছুর মাংসের গন্ধ পাচ্ছি, আমাকে উত্তরের গেটের দিকে নিয়ে যান তো। তো তিনি তো ওই বাসায় আগে কখনো আসেন নাই, তো উত্তরের গেট কিভাবে আছে জানলেন কি করে? তিনি সবাইকে নিয়ে গেলেন এবং উত্তরের গেটে দিয়ে গেলেন। তিনি গেলেন এবং বাড়ির পেছনের পরিত্যক্ত জায়গায় পচা গন্ধ আসছিল। ওখানে আগে রঙ্গ গেলেও কিন্তু কিছু দূর আগানোর পর আর যেতে পারলো না। তো গন্ধের চোটে তাকে ব্যাক করতে হলো। পরে মুখে কাপড় বেঁধে রঙ্গ, শশীধর এবং সেই পাগলা হুজুর গেল ওখানে। সেখানে গিয়ে দেখে যে গোল করা অবস্থায় 10টা শিয়ালের মাথা পড়ে আছে। সেই পাগলা হুজুর বলল, থাক ধরার দরকার নেই, এগুলো পুরাই দিতে হবে। ওই দেখ, তাকিয়ে আছে আমার দিকে। তো ওরা আশেপাশে তাকাচ্ছে, কে তাকিয়ে আছে আপনার দিকে? এই ভরদুপুরে কে তাকিয়ে? উনি বলে, জঙ্গল, মানে ওই চা বাগান থেকে আমার দিকে তাকিয়ে আছে। তিনি বললেন, তাকালে লাভ নাই, আমাকে কিছুই করতে পারবে না, সেগুলো আগে পুরাইতে হবে এবং বাসা ব্লক করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে। এবং তাই সেগুলি পোড়ানো হয়, এবং পোড়ানোর সময় লাল লাল ধোঁয়ার মতো উঠছিল, এবং এই বাড়িটা বন্ধ করে দেওয়া হয় মুহূর্তে। এবং তার ছেলের বিপদ আছে বলে তার ছেলের কোমরে একটা দুয়া পরে কায়তন বেঁধে দেওয়া হয়। সেটাতে শুধু কোরআনের আয়াত পরেই কায়তন দিয়ে বেঁধে দেওয়া হয়, কোনো ধরনের তাবিজ ছিল না সেটা। পরে তাকে বলে, আপনি বাসা ছাড়েন, এখানে অনেক আগে, আরো 100 বছর আগে, খুব খারাপ অবস্থায়, নির্দিষ্ট সময় আমি বলতে পারবো না, কিছু মানুষকে গণকবর দেওয়া হয়েছিল। ওই জায়গাটা খালি থাকা অবস্থায় কিছু জিনও এখানে আসছে,
এবং সেই জিনগুলা এখানেই ভালোভাবে নিজেদের সেটেল ডাউন করে ফেলে। এবং এখানে পরবর্তী সময় সিভিলাইজড পার্সনরা আসার পরে ওই জিনদেরকে আটকে ফেলা হয়, এবং এটা কোনো একটা ব্ল্যাক ম্যাজিকের কারণেই করা হয়। এবং সেগুলো এখানেই ঘুরে ফিরে কোথাও যেতে পারে না। জায়গাটা ভালো না, পারলে কালকের মধ্যে ছাড়েন, ঢাকা যান, বাড়িটা ছাড়েন, অফিসে জানান এইখানে জিনের সর্দারের মুভমেন্ট আছে, ওনার সাথে আমার ঝগড়া, আমি ওনার সাথে পারবো না, আমার প্রবলেম হবে। এই বলে পাগলামি করতে করতে হুজুরটা চলে গেল। তিনি সাথে সাথে ঢাকা রওনা হন এবং বিকালের মধ্যেই অফিসের গাড়ি তার অফিসের ড্রাইভারকে দিয়ে সাথে সাথে রওনা দিয়ে দেয়, কারণ রাস্তা ভালো না, রাস্তার মধ্যে আবার ডাকাত পড়তে। এবং ওই দিন লাকিলি মানে ওখানে আসলে আমরা তো এখন কি শ্রীমঙ্গলে খুব তাড়াতাড়ি যেতে পারি, তাই না? কিন্তু এখন যতটা তাড়াতাড়ি চলে যাওয়া যায় তখন এত তাড়াতাড়ি চলে যাওয়া যেত না, কারণ অনেক দূর ঘুরে যেতে হতো এবং রাস্তার মাঝখানে ডাকাতের পাল্লায় পড়তে হতো। তো তারা বিকাল 3:30-4টার মধ্যে রওনা দিয়ে দেয়। তো শ্রীমঙ্গল আসতে তখন ফেরি পার হওয়ার লাগতো। মজার বিষয়, ফেরিটা পার হওয়ার আগে তিনি একটা পুলিশ অফিসার পায় যিনি ঢাকা আসবেন। তো ফুল লোডেড গান তার সাথে ছিল এবং তার সাথে উনি জিপের মধ্যে, যিনি জিপের সামনে বসেন তার ওয়াইফ তখন পেছনে চলে যায়। এবং আমরা তো এখন দেখা যায় যে 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে হচ্ছে শ্রীমঙ্গলে যেতে, তখন লাগতো হচ্ছে 11 থেকে 12 ঘন্টা। ঢাকায় এসে তারা হাফ ছেড়ে বাঁচে এবং ঢাকায় থেকেই তিনি অফিসে ফোন দিয়ে বলেন যে আমি খুব বাসায় প্রবলেম ফেস করেছি, আমাকে খুব শিগগিরই ওই জায়গা থেকে সরিয়ে ফেলেন। পরে প্রায় 5 দিন ঢাকায় থাকার পর তাকে বাংলা অফিস থেকে বাংলা চেঞ্জ করে যায়, বাংলা চেঞ্জ করে দেয়। সেটা তার প্রবলেম হয় না, সেখানেও তার ওই রঙ্গ অন্যান্য বাবুচিরা নতুন মানুষজন, কিন্তু অফিসের পাশাপাশি হয়তো তার জন্য একটু সুবিধা হয়। এরপর থেকে কিন্তু আর কোনো সমস্যা তার মধ্যে ছিল না, একদমই ছিল না। সেই চাকরি তিনি 2018-তে ছেড়ে রিটায়ারমেন্টে যান। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে দিয়েছে আমাদেরই একজন লিসেনার, যার নাম মোহাম্মদ আব্দুর রব। ওনার বাসা যশোর জেলার কচুয়া গ্রামে। চাকরির সুবাদে বর্তমানে তিনি নারায়ণগঞ্জে থাকেন এবং তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশ পেপার মিলস লিমিটেড। আর যে ঘটনাটি তিনি আমাকে দিয়েছেন, এই ঘটনাটি যার কাছ থেকে তিনি সংগ্রহ করেছেন এবং যার সামনে এই ঘটনাটি ঘটেছে, তিনি এই একই প্রতিষ্ঠানের সিনিয়র বয়লার অপারেটর মোহাম্মদ আলমাস সাহেব। তো তিনি এই ঘটনাটি এই জুন মাসের 26 তারিখে মোহাম্মদ আব্দুর রবকে এটি বলেছেন। তো আলমাস সাহেব নারায়ণগঞ্জের শিমরাইলের স্থায়ী বাসিন্দা। ঘটনাটি যখন ঘটে তখন সময় 1959 সাল। তখন তার বয়স 9 থেকে 10 বছর এরকম আর কি। তো যেই জায়গাতে ঘটেছিল সেখানে ফাঁকা মাঠ, কিছু গাছপালা আর কয়েকটা বাড়ি ছিল, ওই শিমরাইল গ্রামের আর কি। ওই গ্রামে মনু মিয়া নামে একজন ব্যক্তি ছিলেন। উনি ওনার পরিবার নিয়ে বসবাস করতেন ওখানে। ওনার স্ত্রী ছিল এবং একটা মাত্র ছেলে ছিল। তো ছেলে যখন বিবাহ উপযুক্ত হয় তিনি তার ছেলেকে বিয়ে করান। ওই পরিবারে তখন সদস্য হয়ে যায় মোট 4 জন: মনু মিয়া, তার স্ত্রী, তার একমাত্র ছেলে এবং তার ছেলের বউ। কাজের জন্য তার ছেলে প্রায় বাইরে যেতেন। মনু মিয়ার বাড়ির উঠোনে 2টি জোড়া তাল গাছ ছিল। একটি কিন্তু জীবিত ছিল এবং অন্যটি মৃত ছিল। তার মানে তাল গাছের একটি জীবিত এবং আরেকটি মৃত। মরা গাছটির মাথা ছিল না। আবার মনু মিয়ার বাড়িতে বছরে একবার একজন ফকির আসতেন, গায়ে বস্তা জড়ানো, খুশকো চুল। মনু মিয়া এবং আশেপাশের লোকজন তাকে পাগল পীর বলতেন এবং মনু মিয়া তাকে বাবা বলে ডাকতেন। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে ওই পাগল পীর মনু মিয়ার বাড়িতে আসতো, কিছু কিছু উপদেশ দিয়ে যেতেন, আবার চলে যেতেন, আবার 1 বছর পরে আসতেন। তো ওই পাগল পীর সাহেব একদিন যখন ওনার বাড়িতে এসেছিলেন, খুব মনোযোগ দিয়ে ওই তাল গাছটির দিকে তাকিয়েছিলেন। বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকার পর মনু মিয়াকে বলছে, তোরা কিন্তু এই তাল গাছগুলো কাটিস না।
জীবিতটাও কাটবি না আর মরাটাও কাটবি না, ভুলেও কিন্তু খবরদার এই কাজ করবি না। বারবার উনি এটা সতর্ক করে দিয়ে গিয়েছিলেন এই তাল গাছ না কাটতে। এখন ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে, বেশ কিছুদিন পর মনু মিয়া চিন্তা করেন যে আচ্ছা, এই মরা তাল গাছ, তারপর তাল গাছের মাথা নেই, এটি রেখে আসলে লাভ কি? এটি রেখে লাভ নেই, বরং এটি যদি বিক্রি করে দিই কিছু টাকা হবে। তখন ওই যে পাগল পীর, তার কথাটি ওনার মনে থাকলেও তিনি এটাতে গুরুত্ব দেন না, এবং সত্যি উনি তাল গাছটি কেটে ফেলেন। তাল গাছটি কাটার সময় তেমন কোনো ঘটনা ঘটেনি, আর কাটার ইমিডিয়েট পরপরও তেমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু কয়েকদিন পরে একটি ভয়ানক ঘটনা ঘটে। ওই রাত্রে সবাই খাওয়া দাওয়া শেষ করে, রাত তখন 8টা কি 8:30। খাওয়া দাওয়া শেষ করে সবাই বারান্দায় বসে গল্প করছে, মনু মিয়া, তার স্ত্রী, তার ছেলে এবং তার ছেলের ওয়াইফ। তখন তার ছেলের ওয়াইফ বলে যে আপনারা একটু বসেন, রান্নাঘরে আমার একটি কাজ আছে, আমি এখনই আসছি। তো মনু মিয়ার ছেলের বউ সে রান্নাঘরে ঢুকে যায়, কারণ আমরা জানি যে গ্রামে বাড়ি ঘরগুলো আলাদা আলাদা থাকে, থাকার ঘর একটা জায়গায় থাকে, রান্নাঘর একটা জায়গায় থাকে, গোয়াল ঘর একটা জায়গায় থাকে, ওয়াশরুম আর একটা জায়গায় থাকে, এরকম আলাদা আলাদা থাকে। তো ওনারও তেমনই ছিল। তো উনি রান্নাঘরে যান, রান্নাঘরটা একটু সাইডে ছিল, তাদের বাড়িটা, মনু মিয়ার বাড়িটা বেশ মানে বড় একটা জায়গা নিয়ে, সুন্দর উঠোন ছিল, মানে বেশ বড় একটা উঠোন ছিল। তো রান্নাঘরে গিয়েছেন। এখন আবার তারা নিজেরা তিনজন, মানে মনু মিয়া, তার স্ত্রী এবং তার ছেলে, জরুরি পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এখন অনেকক্ষণ হয়ে যায়, মনু মিয়ার ছেলের বউ আর আসে না। ওনারা শুরুর দিকে চিন্তা করেছেন রান্নাঘরে গেছে, হয়তোবা কিছু রান্না করছে বা কিছু করছে, এরকম চিন্তা করেছিলেন। কিন্তু চিন্তা করলেন যে কি ব্যাপার, রাত্রে তো আমাদের খাওয়া দাওয়া হয়েই গেছে, এখন তো রান্না করার কোনো বিষয় নেই, আর রান্নাঘরে গেছে, কোনো শব্দও তো শুনি না, রান্না করলেও বা চুলা জ্বললেও বা কোনো কিছু রান্না হলেও তো কোনো শব্দ আসে সাধারণত, তো এমন তো কোনো শব্দও দেখি না। চুলা জ্বললেও তো রান্নাঘর আলোকিত হবে, কই রান্নাঘর তো দেখছি অন্ধকার। তো বৌমা গেল, এখনো ফিরছে না, ঘটনা কি? তখন মনু মিয়া তার স্ত্রীকে বলে, তুমি গিয়ে দেখো তো হারিকেনটা নিয়ে, যে কি ব্যাপার, বৌমা এখনো আসে না কেন, রান্নাঘরে কি করছে এতক্ষণ এই অন্ধকারের মধ্যে? তখন মনু মিয়ার স্ত্রী, তিনি হারিকেন নিয়ে রান্নাঘরে গিয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার করে ওঠেন। ওনার চিৎকারে মনু মিয়া এবং তার ছেলে দৌড়ে রান্নাঘরে যান। তারাও ভয়ে প্রচন্ড জোরে এক চিৎকার করে ওঠেন। আশেপাশ থেকে তার প্রতিবেশী লোকজন চলে আসে। সবাই দেখে যে মনু মিয়ার ছেলের বউ রান্নাঘরে পড়ে আছে, তার নাক, কান, চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, এবং একটা আস্ত ইটের অর্ধেক, আর কি আস্ত ইটের অর্ধেক মনু মিয়ার ওই ছেলের বউয়ের মুখের মধ্যে ঢুকানো। এই দৃশ্য কিন্তু, এই যে আমাদের যার কথা বলেছি, যিনি আমাদের বয়লার অপারেটর মোহাম্মদ আলমাস, উনিও কিন্তু ওই চিৎকারে তার পরিবারের সদস্যের সঙ্গে ওই উঠোনে চলে এসেছিলেন, এবং তিনিও রান্নাঘরে গিয়ে এই মনু মিয়ার ছেলের বউয়ের এই ভয়ানক ডেড বডি দেখেছিলেন, কারণ ততক্ষণে তো আসলে উনি মারা গিয়েছিলেন। সবাই বলছেন যে একটা মানুষের ছোট্ট মুখের মধ্যে এত বড় একটা ইট অর্ধেক ঢুকানো, এটি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই ভয়ানক কিছু এই কাজটি করেছে। আর ইট যখন মুখের মধ্যে ঢুকিয়েছে, তার মুখের সবগুলো দাঁত ভেঙে তারপর মুখের মধ্যে ওই ইটটা ঢুকিয়ে দিয়েছিল। খুব করুণ পরিণতি ঘটে মনু মিয়ার ছেলের বউয়ের সাথে। তিনি মারা যান, বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এর কয়েকদিন পর সেই পাগল পীর মনু মিয়ার বাড়িতে হাজির হন।
উনি হয়তোবা কোনো সংবাদ পেয়েছিলেন কোনোভাবে, বা কোনোভাবে উনি আধ্যাত্মিকভাবে জানতে পেরেছিলেন, বা এমনিতেই চলে এসেছিলেন। এটা আসলে নিশ্চিতভাবে বলা যায় না যে কিভাবে উনি এত দ্রুত চলে এসেছিলেন। সাধারণত বছরে একবার চলে এসেছিলেন। উনি এসে মনু মিয়াকে বলেন, মনু মিয়া, তোকে আমি বলেছিলাম তুই গাছটা কাটিস না, তুই কেন গাছটি কাটলি? মনু মিয়া বলে, আমি তো বুঝতে পারি নেই বাবা, যে আপনি মানা করেছিলেন, কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম। আর যতটুকু মনে ছিল আপনার কথা, কিন্তু বিষয়টা গুরুত্ব দেইনি। তখন ওই পাগল পীর বলেন যে এখানে যে দুটি গাছ ছিল, এই দুটি গাছে মাঝখানে একটি জিন আসতো, এবং প্রতিদিন ওই জিনটি ওই মরা গাছটির সাথে হেলান দিয়ে জীবিত গাছটির সাথে পা লাগিয়ে বিশ্রাম করত। এটি বহুদিন ধরে সে এই কাজটি করে আসছিল, এবং এই জায়গাতে সেই শুধু আসতো, অন্য কোনো জিন আসতো না। আমি যখন তোর বাড়িতে এসেছিলাম তখন ওই জিনকে আমি বিশ্রাম নিতে দেখেছিলাম, এবং ওই জিন আমাকে বলেছিল যে এই গাছগুলো যেন না কাটা হয় এবং কোনো গাছের জন্য ক্ষতি না করা হয়। এজন্য আমি তোকে বলেছিলাম, কিন্তু জিনের কথা বললে তোরা ভয় পেতি, যার কারণে আমি জিনের কথা বলি নাই। কিন্তু বারবার আমি বলেছিলাম যে গাছ যেন না কাটা হয়, কিন্তু তুই এই গাছটা কেটে ফেললি, যার কারণে ওই জিনটি তোর বেটার বউয়ের উপরে প্রতিশোধ নিয়েছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি ছোট, আর এই ঘটনার মধ্যে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটি হচ্ছে যে যদি আমরা প্যারানরমাল কিছু আঁচ করতে পারি, বা যারা এগুলো আঁচ করতে পারেন, তারা যদি কোনো পরামর্শ দেন, সেই পরামর্শগুলো মেনে চলা, তা না হলে বাড়ির কোনো সদস্যের সাথে ভয়ানক কিছু ঘটতে পারে। কারণ আমরা যাদেরকে দেখি না, তারা খুব সহজে আমাদের ক্ষতি করতে সক্ষম হবে। আমরা তো বুঝতে পারছি না আমাদের পাশে কোন অশরীরী ঘোরাফেরা করছে, কি উদ্দেশ্যে ঘোরাফেরা করছে। এই জন্য ওদের কোনো ডিস্টার্ব হয় বা ওদের কোনো সমস্যা হয়, এমন কাজগুলো থেকে বিরত থাকাই ভালো। তো আলমাস সাহেব এখনো তো জীবিত আছেন, উনি বয়লার অপারেটর হিসেবে কাজ করছেন বাংলাদেশ পেপার মিলস লিমিটেডে। তো উনি ওই ডেড বডির একদম কাছে গিয়ে দেখেছিলেন, যার কারণে ওনার সামনে এই ঘটনাটি ঘটেছিল বলে আমি বলেছি। তো ধন্যবাদ মোহাম্মদ আব্দুর রব ভাইকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি আপনার সঙ্গে যেই ঘটনাটি শেয়ার করছি, এই ঘটনাটা একটা মাছ ধরা রিলেটেড ঘটনা। তো রাসেল ভাই, কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আজকে থেকে প্রায় 15 বছর আগে আর কি, যখন আমি ক্লাস 4 কি 5-এ পড়ি আর কি। তো আমাদের এলাকায় সেইবার খুবই বর্ষার পানি হয়েছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, মাছও হয়েছিল প্রচুর পরিমাণে। তো আমার একটা বড় বউ ছিল, উনি এখন নাই আর কি। তো উনি অনেক মাছ ধরার নেশা ছিল ওনার। উনি সবসময় মাছ ধরা, মানে ওনার একটা নেশায় পরিণত হয়ে গেছিল। সাধারণত উনি জেলে না, উনি অন্য কাজ করতেন, কিন্তু ওই সময়টাতে এমন একটা অবস্থা হয়েছিল যে অন্য সব কাজ কাম বদ্ধ ছিল। তাই উনি বাড়িতে বসে বসে শুধু ওই মাছ মারার জন্য কী কী জিনিস বানানো যায়, খোসা, জাল, তারপরে হচ্ছে আরও অন্যান্য যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো বেশি বেশি নিজে নিজে বানাইতেন এবং সেগুলো দিয়ে মাছ মারতেন। তো একদিন উনি আমাকে সাথে নিয়ে গেলেন, বলেন যে চলো মাছ মারতে চাই। আমি ছোট মানুষ, আমি তো রাজি হয়ে যাই। তো আমার কাজ ছিল শুধুমাত্র মাছ রাখার যে পাত্রটা ছিল সেই পাত্রটা ধরে রাখা। আমি পানিতে যাইতাম না, আমি আর কি উঁচা যেখানে মাটি ছিল সেখানে আমি বসে থাকতাম ওই মাছের পাত্র ধরে। তো ওই চাচাটা আমাকে মাছ নিয়ে এসে দিত, আমি এই পাত্রের মধ্যে রাখতাম, এতটুকুই ছিল আমার কাজ। যাই হোক, মাছ মারতে মারতে সেদিন আমরা দুপুরের দিকে মাছ মারতে গেছিলাম, কিন্তু সেদিন আমরা এত বেশি মাছ পাচ্ছিলাম যে মাছ মারার একটা শখটা সেই রকম বড় বুড়ো আমারও ছিল। তো যাই হোক, একটা সময় পর আমরা দেখলাম যে মাগরিবের আজান দিয়ে দিল।
কিন্তু আমার বড়ব্বু মাছ মারার যে নেশাটা ছিল সেই নেশাটা ছাড়তে পারতেছিল না। আমিও তেমন কিছু বলছি না, আমি মাছ ধরতেছি, মাছ রাখতেছি, মাছ দেখে আমারও বেশ আনন্দই লাগতেছিল। কিন্তু রাসেল ভাই, যখন এরকম আর কি সন্ধ্যার পর যখন অন্ধকার হতে থাকলো, ঠিক তখনই ঘটলো একটা বিপত্তি। আমরা মাছ মারতে মারতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালাম, যেই জায়গাটা ছিল একদমই বাঁশঝাড়ে ঘেরা, চতুর্দিক দিয়ে বাঁশঝাড়, আবার দূরে একটা বট গাছ দেখা যাচ্ছিল। জায়গাটা আমি কখনো যাইনি, বড়ব্বু বলতেছে উনিও কখনো যাননি। তো হঠাৎ করে এরকম একটা জায়গা থেকে বড়ব্বু থেমে যায়। মাছ মারার যে ওনার শখটা ছিল সেই শখটা ওনার আর কি, উনি আর কি স্বাভাবিক হয়ে যান আর কি। তখন আমরা ওখানে একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে বাঁশঝাড়ের ভিতর থেকে একটা আলো জ্বলছে। এমন একটা আলো যেন কোনো মানুষ না, মানুষের থেকে একটু মানে বড় কিছু আর কি সেটাকে ধরে আছে। কারণ মানুষ যদি লাইটের আলো জ্বালিয়ে রাখে তাহলে সর্বোচ্চ 3 ফিট বা 4 ফিটের মধ্যেই কিন্তু আলোটা থাকার কথা, কিন্তু আলোটা দেখা যাচ্ছে 6 ফিট উপরে এরকম হবে আর কি, অনেক উপরে আর কি আলোটা দেখা যাচ্ছে। তখন আমার বড়বু বলল যে আরও মনে হয় মানুষ মাছ মারতেছে রে, কী করব, থাকবো না চলে যাব। তখন আমি ছোট মানুষ বড়বুকে বলি যে আমার ভালো লাগতেছে না, আমরা চলে যাব। তো ঠিক আছে, আমরা চলে যাওয়ার জন্য প্রিপারেশন নিলাম, যে আমাদের কাজকাম যেগুলো ছিল, মাছ অনেক অনেক মাছ ধরছি আর কি। তো বড়বু সব কিছু নিয়ে আমি সহ আমরা আর কি ব্যাক করব। ঠিক তখনই আমরা দেখলাম যে ওই আলোটা খুব তাড়াতাড়ি করে আমাদের দিকে আসতেছে। তখন বড়বু বলল যে আলোটা তো এইদিকেই আসতেছে, থাম দেখি কে, যদি পরিচিত কেউ হয় কথা বলা যায়। কিন্তু আমরা দেখলাম যে আলোটা এমন মানে আমাদের কাছাকাছি আসতে এমনভাবে আমাদের থেকে মানে আমাদের ওভারটেক করে চলে গেল, আমরা কিছু বুঝতেই পারলাম না যে আসলে সেটা কি ছিল, মানুষ না অন্য কিছু ছিল আর কি। তো যাই হোক, এটা দেখার পর আমি আসলে খুব বেশি ভয় পাই, ওখানে চিৎকার করে উঠি এবং আমি নাকি ওখানে অজ্ঞান হয়ে যাই। পর আমার কোনো কথা মনে নেই। আমি যখন চোখ খুললাম তখন দেখলাম যে আমি আমার রুমের মধ্যে শুয়ে আছি, বাড়ির সবাই আমার দিকে তাকিয়ে আছে, কি হয়েছিল কি না হয়েছিল। যখন আমি চোখ খুলি তখন আসলে সবাই অবাক হয়ে যায়, সবাই আমার দিকে তাকিয়ে আছে, ফেল করে বলতেছে যে তুমি ঠিক আছো, হ্যান ত্যান অনেক কিছু বলতেছে। আমার হাতে স্যালাইন দেওয়া ছিল। তো রাসেল ভাই, এই যে ঘটনাটা ছিল, এই ঘটনার পর থেকে আমার প্রায় 7 দিন যাবত আমার জ্বর ছিল। 7 দিন জ্বর থাকার পরেও আসলে যখন জ্বর ছাড়তেছিল না, তখন আমার দাদু আমাকে সাথে নিয়ে আর কি, তখন তো এত মানে অটো রিক্সা বা অটো ভ্যান বা এরকম সচরাচর গাড়ি পাওয়া যাইতো না। আমাকে নিয়ে আমার দাদু গরুর গাড়িতে করে আমাদের যে গ্রাম আছে সেই গ্রাম ছেড়ে আরও অনেক দূর যাইতে হয়, একটা গ্রাম, সেই গ্রামে নিয়ে যায় এবং নিয়ে যেয়ে একজন মানুষের সঙ্গে আমাকে দেখা করায়। লোকটার ঠিক মানে ফেসটা আমার মনে নেই, বাট লোকটা এরকম ছিল যে ওনার খুবই লম্বা লম্বা দাড়ি, গোঁফ, তারপর উনি হচ্ছে একদমই কালো পোশাক পরে ছিলেন। তখন আমার দাদু আর কি আমাদের সাথে যেই ঘটনাটা ঘটে সেই ঘটনাটা ওনাকে খুলে বলেন। তখন ওই লোকটা বেশ খানিকটা চুপ করে থাকেন এবং পরবর্তী সময় আমার হাতে 2টা দেয়, এটা তাবিজ দেয় আর কি, 2টা তাবিজ দিয়ে বলে যে এই তাবিজ 2টা তুমি তোমার নিজের হাতে, তোমার ডান হাতে বাঁধো। পরে আমি আবার ওই তাবিজটা আমার হাতে বাঁধলাম। তো বাঁধার পর উনি বলল যে আর কখনো মাছ মারতে যেও না, মানে কিছু উপদেশ দিল আর কি। তো তাবিজ নিয়ে বাড়ি যখন আমি আসলাম, তো ওই তাবিজ নেওয়ার পর থেকে আসলে আমার সাথে তেমন আর কিছু হয়নি, আর আমার জ্বরও একদিন পর ভালো হয়ে যায়। তো রাসেল ভাই, আসলে মাছ ধরা রিলেটেড ঘটনা আমার কাছে আরও অনেকগুলো ঘটনা আছে, তো আমি পরবর্তী সময় আপনাকে পাঠিয়ে দেব। আজকের ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো
মুহূর্তে চলে যাব আরেকটি ঘটনায়, এবং এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব আমি। এবং এই ঘটনাটি হচ্ছে রকিবের কাহিনী, এবং রকিব আমাদের কাছে এটি পাঠিয়েছেন মুন্সিগঞ্জ থেকে। এবং রকিবের কাহিনীতে আমি চলে যাচ্ছি, আমার মতো করে শেয়ার করব। রকিব আমাকে লিখেছেন যে তাদের এলাকা যেখানে তিনি থাকেন সেই জায়গাটা বেশ ভয়ের একটি জায়গা। ভয়ের একটি জায়গা বলতে এটা যে সেখানে নাকি প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখা যায় বা শোনা যায়। অনেকেই নাকি অনেক কিছু দেখেন, শোনেন, এবং তার বাড়ির আশেপাশের বেশ খানিকটা অঞ্চল বেশ হন্টেড বলতে তিনি যেটা বলেছেন যে তাদের বাসার আশেপাশে, মানে তাদের বাসা থেকে বেশ সামনে রাস্তা আছে, যে রাস্তার দুপাশে হচ্ছে দুটো খালের মতো চলে গিয়েছে লম্বা, এবং সেই খালের অংশে অনেকেই অনেক কিছু দেখেন, অনেকেই অনেক কিছু থেকে ভয় পান। এবং যদিও মানুষ জানেন যে সেই খালের অংশে বা সেই খালের অংশ যেটা বলেছেন যেখানে মানুষ মাছ ধরতে বসে, অনেকে অনেক কিছু দেখেন এবং দেখে ভয়ও পান, এবং অনেকে দেখা গেছে ওখানে বেহুশ হয়ে পড়ে গেছেন, এরকম জিনিসপত্র সেখানে ঘটে। তো রকিব এই জিনিসটাতে খুব একটা আমল দিত না, কারণ সে নিজে তখনও কিছু দেখেনি, বাট অথবা তার দেখার সুযোগ হয়নি। সে সাধারণত রাতের বেলা কোথাও যেত না। তো ঘটনাটা যখন ঘটে তখন হচ্ছে রকিবের এক কাজিন, সে ঢাকা থেকে আসে, এবং রকিবের ওই কাজিনের অভ্যেস ছিল মাছ ধরা, এবং সে সব জায়গায় ঘুরে বেড়াতো, চষে বেড়াতো মাছ ধরার জন্য, এবং তার নেশাই ছিল মাছ ধরা। এবং এই মাছ ধরার কারণে সে তার বাড়িতেও ব্যাপকভাবে মানে বকাঝকার শিকার হয়, এবং তার অনেক কিছুই দেখা গেছে মাছ ধরার শখের জন্য সে অনেক কিছুই মানে উল্টাপাল্টা হয়ে গেছে তার জীবনে। এর মানে হচ্ছে যে মাছ ধরতে গিয়ে তিনি অনেক সময় দেখা গেছে তার অনেক ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন, অনেক সময় দেখা গেছে ওনার পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। যাই হোক, মাছ ধরাটা তার জীবনে একটা বড় হবি, এবং তার কাছে সব রকম ফিশিং ইকুইপমেন্ট আছে, রিলস এন্ড এভরিথিং, এবং সেগুলো নিয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে যেতেন মাছ ধরতে। বিভিন্ন জায়গায় তার মাছ ধরা অভিজ্ঞতা, পাহাড়ি মাছ ধরা অভিজ্ঞতা আছে, পাহাড়ি খাল যেগুলো, পাহাড়ি নদী, এছাড়াও বড় বড় নদী, খাল এবং বড় বড় পুকুর, সব জায়গায় তিনি মাছ ধরেছেন। তো বিশাল অভিজ্ঞ মানুষ। এবং রকিবের সেই কাজিন যখন রকিবদের বাসায় আসে একবার, এবং রকিবকে বলে যে তোদের এখানে মাছ ধরা কি কি জায়গা আছে, কিভাবে কি। তো রকিব তখন বলে যে ভাইয়া আমাদের এখানে আসলে তো ওরকম কিছু নাই, বাট এই যে খাল আছে সামনে, ওই খাল এইভাবে যে একটা জায়গায় বাঁক নিয়েছে, এবং সেই বাঁক নিয়ে ওদিকে চলে গেছে, এবং সেটা পরবর্তীতে নদীর কাছাকাছি গেছে, এবং ওই জায়গাগুলোই মাছ ধরা যায়, খালে ধরতে পারবেন, অথবা আপনি যদি নদীতে যান কখনো, নদীতে বেশ দূরে নদী, সেখানে গিয়ে মাছ ধরতে পারবেন। তো রকিবের সেই ভাই বলে আগে খালেই ট্রাই করি, পরে তো নদীতে। তো রকিব বলে যে খালে যাবেন, বলে হ্যাঁ, বলে কি না এখন না, আমি যাবো রাতে মাছ ধরতে, রাতে ধরতে যাবো, এবং তার সাথে করে বাতি নিয়ে যাব, তুই যাবি আমার সাথে। তো রকিব ফার্স্ট বেশ ইন্টারেস্ট পেল, কারণ সে কাজিনের সঙ্গ সে খুব এনজয় করতো, খুব মজা পেত, সেই ভাইয়া তার সাথে বেশ মজা করে গল্প করতো, আড্ডা মারতো, সবকিছু। তো রকিব সেই মজাটা পেলেও মানে তারপরে তার মনের মধ্যে সেই ভয়টা একটু কাজ করে, যে তিনি যে রকিব জানে যে তার বাসার ওই জায়গাগুলো বেশ ভয়ের, মানুষজন অনেক রকম কথা বলে, যদিও সে কখনো দেখেনি। তো যেটা হয়, রকিব তার সেই কাজিনকে বলে যে ভাইয়া রাতের বেলা এদিকে যাবেন, রাতের বেলা তো আসলে এখানে বদনাম আছে, মানুষজন অনেক কিছু বলে। বলে ধর বেটা, তোর মাথা কি খারাপ আছে, তুই এগুলো নিয়ে ভয় পাস, সেটা কোনো ব্যাপার, আমি কত মাছ ধরছি, কত জায়গায় কত কিছু দেখছি, এটা কোনো ব্যাপারই না, চল আমরা যাবো, মাছ ধরতে যাবো। তো যাই হোক, রকিবের কাজিন কথা মতো সে মোটামুটি কথা বলে রকিবের বাবা মার সাথে কথা বলে রকিবকে নিয়ে তার পরদিন বের হয় মাছ ধরার জন্য রাতের বেলা, এবং সে এর মধ্যেই নাকি খবর নিয়ে ফেলছে যে খালের কোন অঞ্চলটাতে গেলে মাছ ধরা যেতে পারে, মাছ বেশ ওঠে বা ধরা পড়ে। তো এরকম একটা চিন্তা ভাবনা করে, এরকম একটা মানে সে প্ল্যান করে রকিবকে নিয়ে রওনা দেয়। তো রকিব বলছে যে যখন তারা রওনা দেয় তখন রাত বেশি হয় নাই, 8-9 বাজে এরকম সময়, এবং রাতের বেলা মাছ ধরার কারণ হচ্ছে তার কাজিন নাকি বলে যে সে মাছ শিকার করে, তার নাকি মেন অভিজ্ঞতাটাই হচ্ছে রাতে মাছ ধরা, এবং তার ইন্টারেস্টেই রাতে মাছ ধরা, এটাতে নাকি সে বেশ মজা পায় এবং অ্যাডভেঞ্চারাস। তো রকিবরা যেটা করে, তার কাজিন সহ সে রওনা দেয়, এবং তারা ফ্ল্যাশকে করে চা নিয়ে যায়, এবং তাদের সাথে ওই ফ্ল্যাশ লাইট, তারপর তখনকার তাদের বাসায় ওরকম কিছু ছিল না, একটা হ্যারিকেন ছিল, সে হ্যারিকেন নেয়, একটা চার্জ লাইট নেয়, দুইটাই নিয়ে যায় তারা, কেন হ্যারিকেন আর চার্জ লাইট হচ্ছে, চার্জ লাইটে যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে হ্যারিকেন জ্বালাবে। তো যাই হোক, এরকম তারা প্রিপারেশন নিয়ে রকিবের কাজিন দুইজনে হাঁটা দেয়, এবং হেঁটে তারা যাচ্ছে, যেতে 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 তারা একসময় পৌঁছে যায় সেই খালের কাছে, এবং সে খাল ধরে, খালের পাড় ধরে তারা এগোতে থাকে।
তো যখন অনেকটা চলে গেছে, খালের পাড় ধরে তারা চলে গেছে, তখন কিন্তু আর স্ট্রিট ল্যাম্পের আলো নেই। স্ট্রিট ল্যাম্প অনেক দূরে ছিল এমনিতেও, খালের পাড় ধরে কয়েকটা স্ট্রিট ল্যাম্প পড়েছিল, কারণ ওই জায়গায় এত বেশি স্ট্রিট ল্যাম্প থাকে না, রাস্তাটাও আসলে খুব না, এটা কাইন্ড অফ লাইক হাইওয়ে টাইপের, মানে গাড়ি ঘোড়া চলে সেখান দিয়ে। তো যাই হোক, স্ট্রিট ল্যাম্পটা বেশ দূরে পড়ে গেছে, তারা হেঁটে হেঁটে যাচ্ছে এবং একসময় অন্ধকার হয়ে গেল, জাস্ট আকাশের আলো তারা পাচ্ছে। তো রকিবের গা ছমছম করা শুরু করে। তো রকিবের বাবা নাকি তিনি বিশ্বাস করতেন প্যারানর্মাল ব্যাপারে, বাট তিনি এটাকে একটু ভয় পেতেন না। তো তিনি নাকি বলছিলেন তার কাজিনকে যে ওরে নিয়ে যাও এবং ওরা একটু সাহসী বানাও, ও যদিও কিছু দেখে নেই, ও কখনো রাতে বের হয় না, তো ওরে নিয়ে যাও, অসুবিধা নাই, তবে সাবধানে থেকে, ওই জায়গায় কিন্তু আসলেই বদনাম আছে। তো এইসব শুনে রকিবের কাজিন তো রকিবকে আসলেই নিয়ে আসবে আরো, যেহেতু তার বাবা বলছে ওকে সাহসী বানাও। তো এরকম একটা অবস্থায় তারা যেতে থাকে। বেশ অন্ধকার হয়ে গেছে, রকিবের গা ছমছম করতেছে, আকাশের হালকা আলো আছে এবং হালকা চাঁদ আছে, সেই চাঁদের আলো এসে পড়তেছে এবং রাস্তা ধরে তারা এগিয়ে যাচ্ছে সামনে। তো রকিব তার কাজিনকে বলে যে আমরা এই ফ্ল্যাশ লাইটের বদলে চার্জ লাইটটা জ্বালায় রাখি, তো আমরা যে যাচ্ছি এটাতে আমরা দেখতে পাবো। তো তার কাজিন বলে কোনো দরকার নাই, এই জায়গার মধ্যে যে যাবো আমি নিজে দেখলেই বুঝতে পারবো যে কোন জায়গাটায় মানুষ মাছ মারে এবং সেখানেই আমরা যাব। এই বলে এগোতে থাকে, ফ্ল্যাশ লাইট মেরে মেরে মাঝে মাঝে রাস্তা দেখে নিচ্ছে সামনে কোনো আছে নাকি। তো যেতে যেতে একটা জায়গায় চলে আসে রকিবরা, যে জায়গাটা নাকি খালটা একটু বাঁক নিছে এবং বাঁকটা এমন ভাবে খালটা বাঁকটা নিয়ে গেছে, জায়গাটা কাইন্ড অফ লাইক একটা মানে গোল ইউ শেপের মতো হয়ে গেছে কর্নারটা, এবং তারপরে ডান দিকে মুড়ে চলে গেছে খালটা আরো, এবং ডান দিকে বাঁক নিয়ে খালটা একটু ন্যারো হয়ে গেছে। মানে এই পাশে খালটা মানে আসলে মানে মোটামুটি একটু দূরই আছে, পার হতে গেলে যদি কেউ যায় মানে সাঁতার কেটে বা নৌকা নিয়ে পার হতে একটু টাইম লাগবে, কিন্তু ওই পাশে এতই ন্যারো হয়ে গেছে যে মোটামুটি কোনো মানুষ যদি মনে করে যে আমি মানে কোনো মতো একটা মানে পার হয়ে যাব, সে চেষ্টা করতে পারে সেখানে। যাই হোক, ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রকিবের কাজিন বললেন যে এই জায়গায় আমরা আসলে মাছ ধরবো এবং এই জায়গায় কিন্তু মানুষ মাছ ধরে, তুই বুঝতে পারছিস যে এখানে একটা গন্ধ আছে, মাছের গন্ধ কিন্তু এখানে বেশ স্পষ্ট। তো রকিব তখন খেয়াল করলো যে হ্যাঁ, একটা আষ্টে গন্ধ ওখান থেকে আসতেছে এবং আষ্টে গন্ধটা মানে পাওয়া যাচ্ছে, লাইক পানির থেকে মনে হচ্ছে কেমন ভেজা আষ্টে গন্ধ ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। তো রকিবের সেই কাজিন রকিবকে বললো যে দেখ, এই যে এরকম ঘ্রাণ যখন পাবি বা এরকম গন্ধ যখন পাবি তখন বুঝবি যে এই জায়গায় মাছ শিকার হয় বা মাছ তোলা হয়, এখানে মাছের কোনো ব্যাপার আছে, তো এই জিনিসটা সবসময় বুঝে যাবি। বলে ঠিক আছে, বলে এরকম এটার গন্ধের একটা নাম আছে, আমরা বলি শামুকে গন্ধ। তো শামুকের উপস্থিতি থাকলেও মানে অনেক শামুক জাতীয় জিনিস থাকলে এরকম গন্ধ হয়। তো এক কাজ কর, তুই এখন তোর সাথে যে ওই যে লাইটটা আছে ওইটা জ্বালা, ওইটা জ্বালায় তুই কর, মানে যে আমরা রেডি করি সবকিছু, আমার মাছের যে চার বা যা যা আছে আমি এগুলো রেডি করি, এখন আমরা মাছ ধরার জন্য করবো, এখানে বড়শি পাইবো আমরা। তো যাই হোক, রকিব তখন তার হাতের যে লাইটটা জ্বালায়, তো ওই চার্জ লাইটটা যখন জ্বালায়, চার্জ লাইটটা ছিল হচ্ছে মানে স্টাইলটা হচ্ছে প্রাচীন পুরোনো হ্যারিকেনের মতো। হ্যারিকেনের ভেতরে যেমন দেখবেন যে ভেতরে আলো জ্বলে, সেরকম হ্যারিকেনের মতো উপরে নাকি একটা ছিল, উপরে টাব ছিল এবং মাঝখানে দুটো লাইট আর নিচে হচ্ছে আপনার এটার বেস। তো রকিব যখন ওই লাইটটা জ্বালায়, তো বলছে যে লাইটটা জ্বালানোর সাথে সাথে রকিবের একটা জিনিস চোখে পড়ে। সে যখন লাইটটা জ্বালাইছে তার থেকে একটু সামনে যেখানে বাঁকটা নিছে খালটা, সেই কর্নারের মধ্যে তার কাছে মনে হয় কিছু একটা বসে আছে উবু হয়ে, লাইক বানর যদি হয়ে থাকে, বানরের থেকে আর একটু বড়, কিন্তু শরীরটা চকচকে, মানে পিছলা শরীর টাইপের কিছু একটা আলো পড়ে এক সেকেন্ডের জন্য, এবং সেটা মুখ ঘুরে রকিবের দিকে তাকায় এবং রকিব দেখলে ভয়ঙ্কর একটা মুখটা হচ্ছে লাইক চোখগুলো লাল লাল, মুখের কাজটা একটু সুচালো টাইপের, মানে লম্বা যে ঠোঁটের মতো হয় মুখের কাজটা এরকম। এক সেকেন্ডের মধ্যে রকিবের দিকে তাকিয়ে সে লাফ দিয়ে পড়ে পানিতে, এবং এর মধ্যে যেটা হয় একটা বাতাস আসে, একটা দমকা বাতাস রকিবের গায়ে লাগে এবং এক সেকেন্ডের মধ্যে তার হাতের যে চার্জ লাইটটা থাকে সেটা ঠাস করে নিভে যায়। বেশ স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে যে লাইটটা যে নিভে গেল তার হাতে, মানে যে চার্জ লাইটটা ছিল নিভে গেল, এইটা সে আর অনই করতে পারে না। সে যখন নাকি আবার অফ করে আবার চালাতে যায়, সে দেখে যে চার্জ লো দেখাচ্ছে, টিম টিম করছে একটা বাতিতে, যে এই বাতিতে চার্জ নেই। তো রকিবের যে কাজিন সে বলে কি হলো, সে কিন্তু এগুলো দেখে নাই, সে বলে কি হলো,
তুই লাইট জ্বালা নিভাই দিলি কেন? বলে ভাইয়া চার্জ নাই। বলে চার্জ নাই মানে? তোর এই লাইট আমি নিজে চার্জ দিছি, ফুল চার্জ দেখাইছে, তোদের চার্জ কি নষ্ট নাকি? তখন বলে না না ভাই, এটা তো নষ্ট না, এটা তো আমরা ইউজ করি, কখনো কারেন্ট না থাকলে বা আমরা কাজ করি এটা দিয়ে, থাকে প্রায় আধা ঘন্টার উপরে এটাতে লাইট জ্বলে। বলে না, তোর এটা সমস্যা আছে, তো তুই এক কাজ কর, তুই এটা তাহলে চার্জ না থাকলে তুই হারিকেন জ্বালা। তো রকিব সে তার ইসের থেকে জিনিসপত্র থেকে বের করে, ভিতর থেকে ম্যাচ বের করে, হ্যারিকেনটা বের করে, তাদের হাতে একটা ব্যাগ ছিল এরকম, সেই ব্যাগের থেকে ছালার ব্যাগ, সেটা থেকে বের করে সে হারিকেনটা জ্বালানোর জন্য চেষ্টা করে। হারিকেনের ওই ফিতা উঠায় দিয়ে, সলতে উঠায় দিয়ে সে হারিকেনের যে চিমনিটা থাকে, চিমনি খুলে সে ম্যাচ দিয়ে চালানোর চেষ্টা করে। তো ম্যাচ বারবার জ্বলছে না, একবার জ্বলে উঠে হারিকেন নামিয়ে দেয়, সে চিমনি নামিয়ে দেয় এবং হারিকেন জ্বলছে। একটা ডিফারেন্ট টাইপের আলো, হলুদাভ আলো একটা তৈরি হয়েছে সেই খালের পাশে, এবং আকাশে যে চাঁদ ছিল, টুকরা চাঁদ, সেটা মেঘে ঢেকে গেছে পুরোটা। এখন মনে হচ্ছে আকাশের আলোটা হচ্ছে হালকা মেঘে ঢাকা একটা হালকা আলোর স্তর, আর নিচে খালের পাড়ে তাদের এখানে হলুদাভ একটা আলো জ্বলতেছে। এবং রকিবের যে কাজিন, তিনি সেই তার সবকিছু রেডি করছেন মাছ ধরার জন্য, বড়শি টোপ সবকিছু রেডি করে বসছেন এবং রকিবকে বলছেন। রকিব খুব একটা শুনছে না, রকিবের কাছে একটু ভয় লাগছে, কারণ তার কাছে এই গন্ধটা সে পাচ্ছিল, আষ্টে গন্ধ, সেটা একটা বিরক্তির পর্যায়ে পরিণত হয়েছে এখন। গন্ধটা তার ভাল লাগতেছে না, তার কাছে জানি কেমন মানে একটা বাজে একটা ব্যাপার লাগতেছে। সে যেটা বলছে যে ভাইয়া, যদি আপনি গন্ধটা এরকম যে কোনো প্লাস্টিকের প্যাকেটে যদি কখনো মাছ নিয়ে আসেন ভাইয়া, সেটাতে পানি থাকে এবং পরবর্তীতে জাস্ট কোনো মতো পানিটা ফেলে দিয়ে যদি প্লাস্টিকের প্যাকেটটা কোথাও রেখে দেওয়া হয়, আপনি কয়েক ঘন্টা পরে গেলে একটা বাজে গন্ধ আসবে, সে কিন্তু আষ্টে গন্ধ, ঠিক সেই টাইপের একটা গন্ধ এখানে ছিল। বলে এরকম গন্ধ ওখানে চলছে, জিনিসটা এরকম হঠাৎ বাতাসের একটা আসছে এবং গন্ধটা লাগতেছে নাকে। তো আর সেই যে রকিব যে একটা ফিগার দেখেছিল খালের পাড়ে বসা, এরকম চোখ দুটো লাল, এবং চোখ দুটো সে বলছে জাস্ট লাইক পেঁচার চোখ যেরকম থাকে সেরকম, মুখটা ঠোঁটের মতো লম্বা এবং কুজু হয়ে বসেছিল, গাটা চকচকা, ব্যাঙের শরীর যদি অনেক সময় চকচকা থাকে সেরকম। তো জিনিসটা নিয়ে সে বেশ ভয় পাইছে এবং সে চিন্তা করলো যে আসলে আমি তো এরকম জিনিস আমি তো শুনছি যে এখানে ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে আশেপাশে, এবং হতে পারে যে এখানে এরকম কিছু হয়তো আছে। যাই হোক, রকিব খুব সংকুচিত হয়ে যায়, ভাইয়ের বা কাজিনের যে কথাটা তার কানে খুব একটা ঢুকছে না। সে মাছ শিকারের, সে একজন খুব ফিশিং ওরিয়েন্টেড পার্সনও না যে মাছ তার কাছে খুব ভালো লাগে ধরা বা সামথিং লাইক দ্যাট। যাই হোক, কাজিনকে ভালো লাগে, তো কাজিন এক সময় সে তাকে একটু ইজি করে ফেললো, রকিব ইজি হয়ে গেল, ওই ব্যাপারগুলো তার মাথা থেকে চলে গেছে। তার কাজিন মাছ ধরার জন্য বড়শি ফেললো, তো বড়শি ফেলে তারা বসে আছে। অনেকক্ষণ পরে হঠাৎ করে তার কাজিনে বড়শিতে টান পড়লো এবং তিনি বুঝতে পারলেন মাছ আছে। তিনি অনেক চেষ্টা করলেন, ও বড়শি নিয়েই করলেন এবং এক পর্যায়ে তিনি মাছ উঠালেন। তো তিনি খেয়াল করলেন যে তার বড়শিতে একটা মাছ ধরা পড়েছে, সামওয়াট লাইক বেশ মোটামুটি 2-3 কেজি ওজনের একটা মাছ, বেশ বড় একটা মাছ, এবং সেই মাছটাকে তিনি উপরে উঠায় ফেললেন, টেনে ফেললেন, এবং সেটা সম্ভবত রুই মাছ ছিল। তিনি উঠালেন এবং তিনি তো খুব খুশি যে খালের মধ্যে এরকমই যে একটা মাছ শিকার করতে পারলেন, তাও একটা রুই মাছ বেশ বড় সাইজেরই, এবং তিনি তাড়াতাড়ি সেটাকে করে অনেক কষ্ট করে খেলে নাকি তিনি উঠাইছিলেন মাছটা, কারণ মাছটা উঠাতে নাকি অনেক কষ্ট হয়েছিল। যাই হোক, সেই ডিটেলসে আর আমি না যাই, এবং সেই এত ডিটেলস রকিব লেখেও নি, এবং আমি বলছি কাহিনীটা আমার মতো করে। তো সুতরাং সেই মাছটাকে তিনি তুলে ফেললেন এবং তুলে সেই মাছটাকে তিনি তাদের ছালার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলেন এবং ছালার ব্যাগের মুখটা তিনি বন্ধ করে দিলেন দড়ি দিয়ে বেঁধে, এবং মাছটা লাফাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ছালার ব্যাগটা নড়তেছে এবং শব্দ হচ্ছে বারবার। পাশে রাখাতে খাল থেকে একটু দূরেই সরায় রাখছে যাতে লাফাতে লাফাতে আবার পানিতে পড়ে না যায়। তো দেখা যাচ্ছে বারবার ছটফট করে শব্দ হচ্ছে, ছটফট, এবং রকিবের কাছে একটু অস্বস্তি লাগছে। এখন মাছ ধরা হয়েছে, সে মনে করতেছে যে বেশ বড় মাছ ধরছে এবং চলে যাই খামাখা, আর এখানে বসে থেকে কি হবে। কিন্তু রকিবের যে কাজিন, ওনার কিন্তু শখ পেয়ে বসছে, তিনি আবার বড়শি ফেললেন এবং রকিব বলতেছে, ভাইয়া হয়েছে তো, আমরা তো বড় একটা মাছ ধরছি। বলে, ধর বেটা, তোর মাছ ধরা, তুই কতক্ষণে আমরা এখানে আসছি, 1 ঘন্টাও তো হয়নি। তাই বলে তিনি আবার বড়শি ফেললেন এবং তিনি বসে থাকলেন, এবং এরকম সময় যাচ্ছে, এইবার আর মাছ আসে না এবং সেই আষ্টে গন্ধ কিন্তু বাড়তেছে। তো এর মধ্যে তার কাজিনের বড়শি আবার নাড়া খেল, এবং নাড়া খাওয়ার পরে তিনি সেটাকে টেনে তুললেন। তোলার পর তিনি দেখলেন ছোট্ট একটা মাছ উঠছে, এবং এতটুকু একটা ছোট মাছ, এবং সেই মাছটা উঠছে। মাছটা উঠে ওনার কাছে আর ভালো লাগলো না, তিনি সেটা ফেলে দিলেন আবার বসিতে খুলে। ওনার মাথায় এসে পড়ছে যেখানে যেহেতু বড় মাছ পেয়েছি, আমি আরো বড় মাছ পাবো, তিনি আবার ফেললেন। কিন্তু এদিকে রকিবের
বেশ শীত লাগা শুরু করছে, এর মধ্যে বেশ ঠান্ডা লাগা শুরু করছে এবং তার ভালো লাগছে না, এবং সে ওই গন্ধটা প্রকট ভাবে পাচ্ছে। তো রকিব এরপর বললো কাজিনকে যে দেখো ভাইয়া, আমি আসলে আর থাকতে চাচ্ছি না, আমি চলে যাবো, তুমি গেলে যাবা নাইলে না, আমার এখন শরীর ভালো লাগতেছে না, আমার জ্বর জ্বর লাগতেছে, ঠান্ডা লাগতেছে। তো তার কাজিন তার কপালে হাত দিল, দেখলো যে হ্যাঁ রকিবের শরীরটা একটু গরম, এবং তখন সে আর কি করবে, অগত্যা সে বললো যে চল। উঠে তিনি তার বড়শি তুলে ফেললেন, বলে তোরে নিয়ে আসলে হবে না, আমি তোদের এলাকারই দেখি তোর অন্য কোনো কাজিন রে পাই কিনা, পাইলে তারে নিয়ে আমি আসবো মাছ ধরতে। তো উঠায় সে সবকিছু প্যাক আপ করে সেই ছালার ব্যাগটা, তারা যে মাছ পেয়েছে সেটা নিয়ে তারা হাঁটা দিল, এবং যাওয়ার পথে যথারীতি হ্যারিকেন বন্ধ করে দিয়েছে। এবং তখন কিন্তু চাঁদটা একদমই মেঘে ঢাকা এবং আকাশের আলো ছাড়া সামনে কিছু নাই, মাঝে মাঝে ফ্ল্যাশ লাইট মারতেছে আর চলতেছে। তো এরকম যখন তারা যাচ্ছে, বেশ খানিকটা এগোয়ে যাওয়ার পরে, বেশ খানিকটা এগোয়ে গেছে, মাছের ব্যাগ কিন্তু রকিবের হাতে এবং তার কাজিনের কাছে অন্যান্য সরঞ্জাম, এবং তারা যাচ্ছে সামনে। বেশ খানিকটা যখন এগোয়ে গেছে, তখন হঠাৎ করে তাদের মনে হলো যে খালের এই পাশ থেকে, মানে খালের পাশ থেকে একটা ফিগার, মানে একটা অবয়ব, লাইক মানুষের মতো আকৃতি কিন্তু মানুষ না, এবং কাইন্ড অফ লাইক মনে হচ্ছে অন্ধকার জমাট বেঁধে গেছে সেরকম একটা কিছু, মনে হলো বাতাসে হেঁটে, মানে খালের ওই পাশে পানির উপর দিয়ে, খালটা বেশ নিচু কিন্তু ইসের থেকে, মানে গ্রাউন্ড থেকে বেশ নিচু, কিন্তু বাতাসের উপরে গ্রাউন্ড লেভেলেই মনে হচ্ছে যে বাতাসে হেঁটে এসে খালের পাড়ে পা দিয়ে হেঁটে হেঁটে তার পাশ দিয়ে চলে গেল রকিবদেরকে ক্রস করে। এবং ঠিক তখনই খুব বাজে একটা মানে গন্ধ তারা পেল, এবং আষ্টে গন্ধটা প্রকট আকারের একটা গন্ধ তারা পেল, এবং রকিবের কাছে খুবই মানে জিনিসটা মানে খুব অস্বস্তি লাগলো। এবং রকিবের ভাই যে কাজিন আর কি, সে কিন্তু তখন একটু মানে হঠাৎ করে সে স্টিফ হয়ে গেল, দাঁড়ায় গেল, রকিবের হাতটা চেপে ধরলো, যেটা বললো যে দাঁড়া একটু, এখানে গড়বড় আছে, সাবধান। তো রকিব বলল যে কি সাবধান, এবং এই সময় রকিবের গায়ের মধ্যে আবার একটা দমকা বাতাস লাগলো, এবং এই দমকা বাতাসটা লাগার পর রকিব পুরোপুরি কেঁপে উঠলো, এবং এমন কেঁপে উঠলো তার হাত থেকে যে ব্যাগটা ছিল, যে ছালার ব্যাগটা, সে ঠাস করে পড়ে গেল মাটিতে। এবং রকিবের কাজিন তখন বলল যে এখানে একটু ঘাপলা আছে, শরীর বন্ধ কর, তো শরীর বন্ধ কর। তো রকিব দেখা যাচ্ছে দোয়াও পড়তে পারতেছে না, সে মানে একদম মানে মনে হচ্ছে তার শরীর জ্বর আসলে, অতিরিক্ত জ্বর আসলে যেরকম হয় সেরকম অবস্থা, সে মানে আসলে মানে কোন রকমের মানে তার বোধ শক্তি হারায় যাচ্ছে। তো তার কাজিন কি করলো, রকিবকে বললো তার সাথে ব্যাগটা তোল। তো রকিব এরকম অসুস্থ লাগা অবস্থা, সে ব্যাগটাকে, ছালাটাকে তুলে তার কাছে মনে হচ্ছে অনেক ভার তার হাতের যে ছালাটা আছে, ছালার ব্যাগটা। তো তার কাজিন তার হাত ধরে বললো যে তোর তো শরীর অনেক গরম হয়ে গেছে, এত জ্বর আসলো কেমনে তোর, ব্যাপারটা তো কিছু বুঝতেছি না, তোর এত জ্বর এসে গেল হঠাৎ করে, কি ব্যাপার। তো তাই বলে রকিবের কাজিন বলতেছে যে এখানে খারাপ কিছু আছে। তো সে যেটা করলো, নিজে দোয়া পড়া শুরু করলো, এবং সে দোয়া পড়ে রকিবকেও সে ফু দিল। ফু দেওয়ার পর রকিব কেঁপে কেঁপে উঠতেছে, রকিবের যে প্রচন্ড যে হাঁটতেছে, যে সে হাঁটার শক্তি পাচ্ছে না, বাতাস পাচ্ছে এবং বাতাসের শরীর কেঁপে উঠতেছে। তার কাজিন তার হাত থেকে মাছের ব্যাগটা নিয়ে নেয় টেনে, বলে রকিব দিতে চায় না, কিন্তু সে নিয়ে নেয় মাছের ব্যাগটা নিয়ে সে হাঁটতে থাকে। এবং তারা যখন নাকি মেন রাস্তায় উঠে যাবে, তার একটু আগে রকিবের কাছে মনে হয় যে সে কিছু একটা দেখতে পায় ঠিক খালের কর্নারে, এবং সে একটা খুব কেমন একটা শব্দ শুনতে পায়, কু টাইপের একটা শব্দ, এবং শব্দটা খুবই মানে খুব বাজে, মানে মনে হচ্ছে যে কুকুর মাঝে মাঝে যেভাবে কান্দে সেরকম টাইপের একটা শব্দ, কুকুর কাদার শব্দের মতো একটা, কুকুর যদি খুব করুণ স্বরে যদি কাঁদে এরকম একটা শব্দ, মানে খুব বারবার না, একবার। তো এটা শুনে রকিবের কাছে মনে ভয় লেগে যায়, এবং সেটা ঘোরের মধ্যে চলে যায়, এবং সে কোত্থেকে জানি মানে সামহাও সে তার কাজিনকে বলে যে ব্যাগটা পানিতে ফেলে দে, একদম তুই করে বলতেছে। তার কাজিন কিন্তু মানে বেশ ভয় পেয়ে যায়। তার কাজিন কিন্তু খুব সাহসী মানুষে মাছ শিকার করে, তার নাকি কিছু প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আছে, তারপর সে ভয় পেয়ে যায়। সে নাকি রকিবকে বারবার জোরে জোরে দোয়া পড়তে থাকে এবং ফু দিতে থাকে, সে কিন্তু ব্যাগ ফেলে না। সে এরকম করে রকিবকে নিয়ে রাস্তায় উঠে আসে, এবং দেখে একসময় সে রকিব হাঁটতেও পারতেছে না, রকিবের অবস্থা খুবই খারাপ। তখন সে রকিবকে কাঁধে তুলে নেয়, এবং রকিব তখন কিন্তু চেতনা প্রায় নাই। তো পরবর্তী স্টোরিটা রকিব কিন্তু আসলে মনে করতে পারে না। রকিব বলছে যে তার যতটুকু মনে আছে যে সে চোখ খুলতেছে, মাঝে মাঝে সে দেখতেছে যে সে তার কাজিনের কাঁধে আছে, তার কাজিন অনেক কষ্টে তাকে নিয়ে আসতেছে, কারণ সে বেশ হালকা পাতলা ছিল রকিব, কারণ সে তখন কেবল ফার্স্ট ইয়ারে পড়ে, মানে হালকা পাতলা ছিল। তো মনে আছে যে তার কাজিনের কাঁধে সে আছে, এবং সে হালকা হালকা দেখতেছে চারিপাশে, এবং তার কাছে মনে হচ্ছে যে তার শরীরে প্রচন্ড শীত লাগতেছে,
কিছু একটা আসতেছে তার পিছে পিছে, তার এই ফিলটা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে সে তার কাজিনের কাছে শুনছে যে রকিবকে সে যখন তোলে মনে হয় রকিবের গায়ে অনেক ওজন, রকিব অনেক হালকা পাতলা, তার এটা তুলতে নাকি কোনো সমস্যাই হওয়ার কথা না, কিন্তু তার মনে হয় রকিবের গায়ে অনেক ওজন। সে তার বড়শি, ওই মাছের ব্যাগ, কোনো কিছু সে মানে করতে পারতেছিল না, মানে সে তুলতে পারতেছিল না। এক কাঁধে সে রকিবকে নিচে উঠায় নিছে এবং আরেক হাত দিয়ে সেগুলো ধরা, অনেক কষ্টে সে হেঁটে হেঁটে আসতেছিল। এবং সে নাকি বারবার মনে করতেছিল যে কিছু একটা তার পিছে পিছে আসতেছে, কিছু একটা তার পিছে পিছে আসতেছে, এবং ফিলটা প্রচন্ড ভয়ঙ্কর। এবং এই একই ফিল কিন্তু রকিবও পাচ্ছিল। তো যাই হোক, এক সময় তারা তাদের বাসার আঙিনায় চলে আসে এবং এসে তারা বাসার মধ্যে মানে করে নক করে, এবং তার রকিবের বাবা বের হয়ে আসে, বলে যে এত রাত হয়েছে, আমি তো চিন্তায় পড়ছিলাম তোমাদের কি হলো। এসে বলে তাড়াতাড়ি দরজা খুলেন। তো রকিবের কাজিন এটা বলার পরে রকিবের বাবা দরজা খুলে বলে খালু তাড়াতাড়ি খুলেন। তো বলছে কি হয়েছে, তিনি ওই রকিবের কাজিনের গলা শুনেই বেশ ওয়ারিড হয়ে যান, উনি বলে কি হয়েছে। দরজা খুলেন, খুলে দেখে যে রকিব তার কাজের। তো তিনি তো ভয় পেয়ে কি হয়েছে জোরে বলে, কি হয়েছে, বলে যে আমার ছেলের কি হয়েছে। তাড়াতাড়ি রকিবকে নামানো হয়, নামায় দেখে তার গা পুড়ে যাচ্ছে জ্বরে, এবং তার কাজিন তাড়াতাড়ি বড়শি আর ব্যাগ এনে রাখে। তো তার রকিবের বাবা তাকে বলছিল আগে যে রকিবকে নিয়ে যেতে, এবং তিনি বরং চিৎকার করে তোমার আজে বাজে যত সব শখ, আমার ছেলেকে কি করছো তুমি, এই সেই। যাই হোক, রকিবকে গায়ে পানি ঢালা হয়, দোয়া পড়া হয় এবং তার বাবা ঝাড়ে, এবং তখন রকিবের আব্বা খুবই দোয়া দুধ পড়ে এবং রকিবকে ঝাড়তে থাকে। এবং রাত্রেবেলা তার শরীরে উত্তাপ বেড়ে যায়, তাকে স্পঞ্জিং করা হয় শরীরে টেম্পারেচার কমানোর জন্য। এবং সকাল হতে হতে ডাক্তার ডাকা হয়। কিন্তু এখানে সবচেয়ে একটা মানে কি পয়েন্ট যেটা মিস করতেছি, যেটা হয় যে রকিবের কাজিন যেটা করে, সে তার বড়শি রাখার সময়ের মধ্যে রকিবকে যখন সুস্থতা করা হইতেছে, সে তার বড়শি রাখে এবং সে মাছের ব্যাগটা বের করে, এবং মাছের ব্যাগটা বের করে সে একটা বড় ধাক্কা খায় যে তার ব্যাগের ভেতরে পচা নরম হওয়া একটা মাছ, মানে সে তখন ঢেলে ফেলে মাটিতে, দেখে একদম নরম হওয়া পচা একটা মাছ, মানে মাছটা একদম পচে মানে হয়ে গেছে, নরম হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে মাছ থেকে, বিচ্ছিরি গন্ধ। সে তো মানে খুবই অবাক হয়ে যায় যে একটা মাছ আমি ধরলাম, হার্ডলি 2 ঘন্টা হবে না, এটা 2 ঘন্টার মধ্যে তাজা লাফানো মাছ এইভাবে মরা পচা কিভাবে হয়ে যায়। এবং সে তখন জিনিসটা বুঝতে পারে, সে তখন আস্তে করে সে মাছটাকে নিয়ে কোনো মতো বাইরে ফেলে দেয়, দরজার বাইরে দূরে ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয়। এবং ছুঁড়ে ফেলে দিয়ে সে এসে তাড়াতাড়ি গোসল করে সে নিজেও তাড়াতাড়ি দোয়া দুরুদ পড়া শুরু করে। যাই হোক, সকালবেলা যেটা হয়, রকিবকে দেখানোর জন্য ডাক্তার ডাকা হয় এবং বাড়িতে ডাক্তার আসেন, এবং ডাক্তার এসে রকিবকে দেখেন, দেখে বলে যে ছেলে তো জ্বর উঠছে, হয়তো কোনোভাবে কোনো ফ্লু বা কোনো কিছু তাকে ধরছে এবং এখান থেকে জ্বর আসছে। যাই হোক, আমি ওষুধ দিতেছি, এগুলো আপনারা আনেন এবং চেক কেয়ার করেন। তো রকিবের আব্বা উনি অনেক সচেতন মানুষ ছিলেন, তিনি যদিও ডাক্তারকে দেখাইছেন, তিনি তারপরও তার পরিচিত যে মৌলানা সাহেব তাকে ডেকে নিয়ে এসে বলেন যে আমার ছেলে গত রাতে আমার কাজিনের সাথে মাছ ধরতে যে আর কি এরকম আসছে, এরকম অবস্থা। তো সেই মৌলানা সাহেব রকিবকে ঝাড়েন, দোয়া পড়ে পড়ে ফু দেন, ঝাড়েন, পড়া পানি দেন, এবং তিনি তার কাজিনকে ডাকেন, ডেকে বলে যে কি হয়েছিল আপনারা যখন মাছ ধরতে গেছেন। ছেলে হঠাৎ করে এরকম বলে যে এরকম বাতাস লাগছে, এসে তো বলে বাতাস লাগছে, খারাপ বাতাস, আপনাদের সাথে কোনো পিশাচ ছিল, সেই পিশাচ এসে, তাদের ভাষায় পিচাস আর কি, বলে যে সেই পিশাচ এসে তাকে ধরছে বা তাকে এরকম আসর করে গেছে বা তার উপর প্রভাব ফেলে গেছে। যাই হোক, আমি দোয়া পড়ে দিলাম, পড়া পানি দিয়ে গেলাম, এই পড়া পানি তাকে খাওয়াবেন এবং এর থেকে কিছু পানি নিয়ে তাকে গোসল করাবেন, এবং তাকে গোসল করাবেন এবং পাক পবিত্র থাকতে বলবেন, এবং তাকে মানা করবেন যে বাইরে বেশি যেতে না সন্ধ্যার পরে, এবং অবশ্যই মাছ ধরতে যেতে না। আর ভাই, আপনি মাছ ধরেন, আপনিও নিজে সাবধানে থাকবেন। মাছ ধরার সময়টা আসলে রাত না, আপনারা মাছ ধরলে দিনের বেলা ধরেন, দিনের বেলা ধরাটাই আসলে ভালো সময়। রাত্রেবেলা মাছ ধরা এটা কোনো কাজের কথা না, কারণ এগুলো হচ্ছে শয়তানের ইন্ধনে মানুষ যায়, মানুষকে শয়তান ইন্ধন দেয়, মানুষ সেই জন্য যায়। এবং আসলে রাত জিনিসটাকে আল্লাহ তাআলা তৈরি করছে ঘুমানোর জন্য, আল্লাহ বলেই দিয়েছেন রাতকে সৃষ্টি করেছে ঘুমানোর জন্য। তো অবশ্যই আপনারা রাতে ঘুমান, আপনাদের এই জিনিসটা আসলে খুব কাজের কথা না। আপনি নিজে তো বিপদে পড়বেনই, হয়তো কোনোদিন এই ছেলেটাকে বিপদে ফেললেন, এটা ঠিক না। রাতটা আসলে এই ধরনের খোলামেলা জায়গায় চলাফেরা করে হচ্ছে যেই কাইন্ডটার জন্য, আসলে যাদের জন্য ওখানে থাকার জায়গা, যারা ওই পুকুরে খালে বিলে থাকে, তাদের জায়গা, তাদের জন্য যাওয়ার জায়গা, তাদের জন্য অনেক কিছু বরাদ্দ আছে। আপনারা যদি তাদের জিনিসে ভাগ বসান, তো সেটা তো আপনাদের জন্য ভালো কিছু না। আপনি যদি বাঘের মুখ থেকে খাবার আনতে যান, সেটা কি পারবেন? তো সেরকম আপনি যদি একটা পিশাচের মুখ থেকে বা একটা জিনের মুখ থেকে তার খাবার নিয়ে আসতে যান, তো ঠিক না। যাই হোক, আপনারা ওই জায়গায় ঘোরাফেরা করেন না, যেন না, এবং আপনার মাছ ধরার সময়টা দিনের বেলায় রাখা উচিত। আর এই ছেলেটাকে দোয়া দিছি, ইনশাল্লাহ সে ভালো হয়ে যাবে, আল্লাহর রহমতে ওষুধও খাচ্ছে, দোয়া দেওয়া একসাথেই লাগে। এই বলে মৌলানা সাহেব রকিবের কাজিনকেও সাবধান করে দেন
এবং তিনি সেই পড়া পানি দিয়ে রকিবকে ছেড়ে চলে যান। যাই হোক, মৌলানা সাহেবের পড়া পানিও রকিব খেয়েছে, গোসল করেছে, এছাড়া ওষুধও খেয়েছে। তারপরে 2-3 দিনের মাথায় তার এই জ্বর তো এমনি নেমে যায় আর সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। এবং রকিব বলেছে এখনো তাদের ওইখানে অনেক রকম ভয়ের কাহিনী অনেকে বলে, এবং সে যদি আরো কাহিনী যেগুলো আছে কালেক্ট করতে পারে আস্তে আস্তে আমাদের কাছে পাঠাবে। তো এই ছিল রকিবের কাহিনী। আমার নাম তাহের আক্তার, আমি উত্তরায় থাকি। আজ আমি যে ঘটনাটি আপনাকে লিখে পাঠাচ্ছি সেটি আমি শুনেছিলাম আমার এক আন্টির কাছে। মূলত সে আন্টির হাজবেন্ডের সাথে এই ঘটনাটি ঘটেছিল। তার হাজবেন্ডের নাম সোহেল, তিনি মূলত অ্যাম্বুলেন্স ড্রাইভার। আজ আমি আপনাকে সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক রাতের ঘটনা লিখে পাঠাচ্ছি। জানি না আমার ইমেলটি সিলেক্ট হবে কিনা, তবে খুব আশা নিয়ে লিখছি। ঘটনাটি আমি ঠিক সেইভাবে লিখে পাঠাচ্ছি যেভাবে মূলত যার সাথে ঘটনাটি ঘটেছিল সে বলেছিল। বলছেন সোহেল, 2019 সালের শীতকাল। আবহাওয়াটা যেন প্রকৃতির স্বাভাবিক নিয়ম মেনে আসছিল না। হাড় কাঁপানো এক অস্বাভাবিক ঠান্ডা সেই রাতে বাতাসকে ভারী করে তুলেছিল। ঘড়িতে তখন রাত প্রায় 2টা। আমি আমার অ্যাম্বুলেন্স নিয়ে স্ট্যান্ডে বসেছিলাম, হাতে ধোয়া ওঠা চায়ের কাপ, কিন্তু সেই চায়েও যেন শরীর গরম হচ্ছিল না। ঠিক সেই সময় ফোনটা এলো। গ্রামের পাশের ছোট নদীর ধার থেকে 2টো লাশ তুলতে হবে। এক ছেলে আর এক মেয়ে, দুজনে নাকি একই সঙ্গে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। সাধারণত এমন ঘটনায় পুলিশ থাকে, লোকজনের ভিড় থাকে, কিন্তু আমাকে ফোনে যে কণ্ঠটি নির্দেশ দিল তা ছিল অদ্ভুত রকমের শান্ত, যেন কোনো যান্ত্রিক কণ্ঠস্বর। তারা শুধু বলল লাশগুলো তুলে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। পরিবার থেকে কেন কেউ আসেনি বা কেন এত রাতে নির্জন নদীর ধারে আমাকে একা যেতে হচ্ছে সেটা তখন আমার মাথায় ঢোকেনি। পেটের দায়ে এই কাজ করি, তাই বেশি প্রশ্ন না করে গাড়ি স্টার্ট দিলাম। নদীর ধারের রাস্তাটা ছিল কাঁচা এবং এবড়ো থেবড়ো। কুয়াশা এতটাই ঘন ছিল যে হেডলাইটের আলো 10 হাত দূরেও পৌঁছাচ্ছিল না। নদীর পাড়ে পৌঁছে দেখি জনমানবহীন এক অদ্ভুত নিস্তব্ধতা, শুধু পানির ছলছল শব্দ আর ঝিঝি পোকার ডাক। টর্চ জেলে দেখলাম ভেজা মাটিতে 2টো দেহ পড়ে আছে। ছেলে এবং মেয়ে দুজনেই বেশ কম বয়সী। তাদের শরীর ভেজে চুপসে আছে, গায়ের রং ফ্যাকাশে নীল হয়ে গেছে। আমি স্ট্রেচার নামিয়ে যখন লাশ 2টো তুলছিলাম তখন মনে হলো বাতাসের ধরনটা পাল্টে গেছে। এতক্ষণ যে বাতাস বইছিল তা হঠাৎ বন্ধ হয়ে গেল। এক অসহ্য ভ্যাপসা গন্ধ নাকে এলো, পচা পানি আর শ্যাওলার গন্ধ। কষ্ট করে লাশ 2টোকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সের পেছনে ঢুকালাম। আমার অ্যাম্বুলেন্সটার পুরনো মডেলের পেছনে দরজা লাগাতে একটু জোর খাটাতে হয়। দরজাটা দড়াম করে বন্ধ করে যেই ঘুরলাম ড্রাইভিং সিটের দিকে যাব বলে, তখনই শব্দটা শুনলাম। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একটা হালকা কাশির শব্দ, খক খক। শব্দটা খুব মৃদু, কিন্তু এই নিস্তব্ধ রাতে সেটা বজ্রপাতের মতো শোনালো। আমি থমকে দাঁড়ালাম, বুকের ভেতরটা ধক করে উঠল। লাশকে কাশি দিতে পারে? নিজের মনকে বোঝালাম হয়তো মনের ভুল, অথবা বাতাসের শব্দ দরজার ফাঁক দিয়ে ঢুকে এমন আওয়াজ করেছে। কিন্তু মনের ভেতর একটা খচখচানি রয়েই গেল। চারপাশটা একবার ভালো করে দেখে নিলাম, কেউ নেই, শুধু কুয়াশার চাদর আর অন্ধকারের রাজত্ব। আমি চালকের আসনে বসলাম, স্টিয়ারিং হুইলটা বরফের মতো ঠান্ডা। বিসমিল্লাহ বলে চাবি ঘোরালাম। ইঞ্জিনটা গঙ্গানের মতো শব্দ করে চালু হলো। গাড়িটা যখন কাঁচা রাস্তা ছেড়ে পিচ ঢালা রাস্তায় উঠল তখন আমার শরীর কাঁপছিল। হিটারটা কাজ করছিল না ঠিক মতো, তাই জ্যাকেটের জিপারটা গলা পর্যন্ত টেনে নিলাম। রাস্তাটা গ্রামের ভেতর দিয়ে গেছে, দুপাশে বিশাল বিশাল মাঠ। কুয়াশার কারণে মাঠের শেষ প্রান্ত দেখা যাচ্ছে না। মাঝে মাঝে রাস্তার ধারের বাবলা গাছগুলো হেডলাইটের আলোয় এমনভাবে ফুটে উঠছিল যেন এক একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। আমি নিজের মনে মনে আল্লাহকে ডাকছিলাম আর কালেমা পড়ছিলাম। ড্রাইভিংয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মন বারবার চলে যাচ্ছিল পেছনের কেবিনে। মাঝখানে একটা ছোট্ট কাচের জানালা আছে যেটা দিয়ে পেছনের অংশ দেখা যায়। আমি সাধারণত ওই দিকে তাকাই না, কিন্তু আজ কেন জানি চোখটা বারবার ওদিকেই চলে যাচ্ছিল। হঠাৎ রিয়ার ভিউ মিররে চোখ পড়তেই আমার হাত পা অবশ হয়ে এলো। আমি পরিষ্কার দেখলাম স্ট্রেচারের ওপর থাকা মেয়েটার হাতটা নড়ল, খুব সামান্য কিন্তু স্পষ্ট। মেয়েটার হাতটা স্ট্রেচারের পাশ থেকে ঝুলেছিল, সেটা যেন নিচ থেকে উঠে এসে পেটের ওপর রাখা হলো। আমি প্রায় ব্রেক কষে ফেলেছিলাম। গাড়ির চাকা রাস্তায় ঘষে একটা কর্কশ শব্দ করলো। গাড়ি থামিয়ে আমি কয়েক সেকেন্ড শ্বাস নিতে পারলাম না। এটা কি সত্যি দেখলাম নাকি আলোর ঝলকানি?
আমি আবার মিররে তাকালাম। না, সব স্থির। লাশ দুটো আগের মতোই পড়ে আছে। মেয়েটার হাতটা স্ট্রেচারের পাশে ঝুলছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হয়তো রাস্তার ঝাঁকুনিতে এমন মনে হয়েছে। অতিরিক্ত রাত জাগলে মানুষের হ্যালুসিনেশন হয়, নিজেকে এটাই বোঝালাম। আবার গাড়ি চালালাম, কিন্তু ভয়টা কাটলো না। কিছু দূর যাওয়ার পর আরেকটা ঘটনা ঘটল। এবার আর দেখার ভুল নয়, শোনার ভুলও নয়। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একটা গুনগুন শব্দ আসতে লাগলো। শব্দটা কোনো যান্ত্রিক শব্দ নয়, এটা কোনো মানুষের গলার আওয়াজ, যেন কেউ খুব কষ্টে চাপা স্বরে গান গাইতে চেষ্টা করছে অথবা গঙ্গাচ্ছে। শব্দটা খুব ক্ষীণ, কিন্তু এই বদ্ধ গাড়ির ভেতর সেটা আমার কানে স্পষ্টভাবে বাজছিল। আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি ঘামতে শুরু করলাম, এই প্রচন্ড শীতেও। আমি আর সহ্য করতে পারলাম না। গাড়িটা রাস্তার একপাশে থামালাম, হাত টর্চটা নিয়ে নামলাম। আমার হাত কাঁপছিল। পেছনের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে তখন সেই গুনগুন শব্দটা আসছে না, কিন্তু একটা অদ্ভুত নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে, যেন কেউ ভেতর থেকে জোরে জোরে শ্বাস টানছে। আমি এক ঝটকায় দরজাটা খুললাম, টর্চের আলো ফেললাম ভেতরে। লাশ দুটো ঠিক সেভাবে আছে, নড়াচড়ার কোনো লক্ষণ নেই। কিন্তু আমি নিশ্চিত ছিলাম আমি শব্দ শুনেছি। আমি স্ট্রেচারের নিচে সিটের তলায় আলো ফেলে দেখলাম কেউ নেই, থাকার কথাও নয়। তবে কেন এমন হচ্ছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? দরজাটা আবার বন্ধ করলাম, কিন্তু বন্ধ করার মুহূর্তে মনে হলো লাশের গায়ের চাদরটা যেন একটু নড়ে উঠল। বাতাস, কিন্তু ভেতরে তো বাতাস ঢোকার কথা নয়। আমি দ্রুত ড্রাইভিং সিটে ফিরে এলাম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানির বোতলটা খুঁজে পেলাম না। অগত্যার শুকনো গলায় গিলতে হলো। আমার গাড়ি স্টার্ট দিলাম। এখন রাত আরো গভীর হয়েছে। কুয়াশা এতটাই ঘন যে মনে হচ্ছে আমি কোনো সাদা দেয়ালের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশে নির্জন মাঠ, মাঝে মাঝে শুকনো ঘাসগুলো বাতাসে দুলে ওঠে, অদ্ভুত শব্দ করছিল। মনে হচ্ছিল কেউ যেন ঘাসের ওপর দিয়ে দৌড়াচ্ছে। আমি গাড়ির গতি একটু বাড়ালাম। এই এলাকাটা তাড়াতাড়ি পার হতে হবে। হঠাৎ হেডলাইটের আলোয় দূরের রাস্তায় কিছু একটা চোখে পড়ল। আমি চোখ কুচকে তাকালাম। মনে হলো দুটো খুঁটি পোতা আছে রাস্তার মাঝখানে, কিন্তু গাড়ি যত কাছে এগোতে লাগলো আমার রক্ত হেম হয়ে এলো। ওগুলো খুঁটি নয়, দুটো অবয়ব রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি হর্ন বাজালাম, তারা নড়ল না। গাড়িটা গতি কমিয়ে তাদের কাছাকাছি নিয়ে গেলাম। হেডলাইটের আলো পুরোপুরি তাদের ওপর পড়ল, আর তখনই আমি আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম। অবয়ব দুটোর গায়ের পোশাক ঠিক সেই একই পোশাক যা আমার অ্যাম্বুলেন্সে থাকা লাশ দুটোর গায়ে আছে। ছেলেটার পরনে একটা নীল রঙের চেক শার্ট আর কালো প্যান্ট, মেয়েটার পরনে লাল রঙের সালোয়ার কামিজ। ঠিক হুবহু একই পোশাক। তারা রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে নেই, তারা আমার গাড়ির দিকেও তাকিয়ে নেই। তারা একে অপরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, যেন কিছু একটা সলা পরামর্শ করছে। কিন্তু তাদের শরীর নড়ছে না, শুধু তাদের পোশাকগুলো বাতাসে সামান্য দুলছে। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। গাড়ি ঘুরিয়ে চলে যাব নাকি এদের উপর দিয়ে চালিয়ে দেব? কিন্তু এরা কারা? আমার গাড়িতে তো লাশ আছে, তাহলে এরা কারা? আমি তখনও জানতাম না এটা মাত্র শুরু। এই রাতের ভয়াবহতা যে কোন পর্যায়ে পৌঁছাবে তা আমার কল্পনারও বাইরে ছিল। আমি গাড়ি থামাতে থামাতে বুঝতে পারছিলাম ওই অবয়ব দুটো কোনো সাধারণ মানুষ নয়। কারণ মানুষ হলে হেডলাইটের আলো চোখে পড়লে অন্তত হাত দিয়ে চোখ আড়াল করত, হর্নের শব্দে ফিরে তাকাতো। কিন্তু তারা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল রাস্তার মাঝখানে। ঘন কুয়াশার চাদরে মোড়া সেই রাতে তাদের উপস্থিতি ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। তারা নড়ছেও না, ফিরে তাকাচ্ছেও না, শুধু দাঁড়িয়ে আছে। আর কুয়াশার ভেতর দাঁড়ানো অবস্থায় তাদের শরীরের চারপাশে এমন এক ধরনের অস্বাভাবিক অন্ধকার জমে উঠেছিল, যেন রাস্তাটার বাকি অংশ আলো পাচ্ছে, কিন্তু ওদের গায়ে আলো স্পর্শ করছে না। হেডলাইটের তীব্র আলো যেন তাদের শরীর শুষে নিচ্ছে। আমি স্টিয়ারিং হুইলটা এত শক্ত করে ধরেছিলাম যে আমার আঙুলগুলো ব্যথাতুর হয়ে উঠেছিল। আবার হর্ন বাজালাম, দীর্ঘ একটানা হর্ন। সেই ধ্বনি কুয়াশায় মিশে গেল, প্রতিধ্বনি হয়ে ফিরে এলো না। কিন্তু তারা নড়ল না, এক চলো না। আমার মনে হলো সময় যেন থমকে গেছে। একসময় সাহস জগিয়ে হেডলাইট হাই বিম করে দিলাম। আলোটা একটু উঁচু হয়ে তাদের মুখের ওপর পড়ল। তখন দেখলাম আমি ঠিক যা ভাবছিলাম তাই। ওদের মুখে কোনো ভাব নেই, দুজনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাদের চুলগুলো ভিজে চপচপে, যেন এইমাত্র পানি থেকে উঠে এসেছে।
আর যেটা আমাকে সবচেয়ে বেশি কাঁপিয়ে দিয়েছিল সেটা হলো হেডলাইট লাগতেই দুটো অবয়বের ছায়া মাটিতে পড়ল। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী মানুষের ছায়া আলোর বিপরীতে পড়ে এবং সেটা মানুষের আকৃতির মতোই হয়, কিন্তু এদের ক্ষেত্রে তা হলো না। হেডলাইটের আলো যখন তাদের ওপর পড়ল, তাদের ছায়াগুলো পেছনের দিকে লম্বা হয়ে পড়ল ঠিকই, কিন্তু সেই ছায়াগুলো মানুষের মতো নয়। ছায়াগুলো লম্বা, মোচড়ানো, বাঁকা, যেন ছায়াগুলো জীবন্ত। মনে হচ্ছিল সেই কালো ছায়াগুলো মাটিতে গলে থেকে হেঁচড়ে এগোতে চাইছে আমার অ্যাম্বুলেন্সের দিকে। ছায়াগুলোর হাত পা নেই, আছে শুধু এক অদ্ভুত আঁকাবাঁকা আকৃতি যা সাপের মতো এঁকে বেঁকে আমার গাড়ির চাকার দিকে অগ্রসর হচ্ছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার মনে হলো আমি যদি এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকি তবে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি জোরে জোরে কালিমা পড়তে শুরু করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ বিড়বিড় করতে করতে গিয়ার বদলালাম। অ্যাম্বুলেন্সটা যত জোরে সম্ভব সামনে এগিয়ে দিলাম। আমার মনে একটা বুনো জেদ চেপে গেল, ওরা যদি সরে না যায় তবে আমি ওদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেব, যা থাকে কপালে। গাড়িটা গঙ্গাতে গঙ্গাতে গতি নিল। আমি চোখ বন্ধ করে ফেললাম ঠিক ওদের ধাক্কা দেওয়ার আগের মুহূর্তে, কিন্তু কোনো ধাক্কা লাগলো না। কোনো মাংস বা হাড়ের সাথে ধাতব বাড়ির সংঘর্ষের শব্দ হলো না। গাড়ি চালিয়ে ঠিক ওই যে জায়গায় দুটো অবয়ব দাঁড়ানো ছিল সেখান দিয়ে যাওয়ার মুহূর্তে হঠাৎ প্রচন্ড ঠান্ডা একটা হাওয়া গাড়ির ভেতর দিয়ে ঢোকে আমার বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দিল। জানালা বন্ধ ছিল, দরজা লক করা ছিল, তবু সে বাতাস ঢুকলো। মনে হলো আমি কোনো বরফের বুকের ভেতর দিয়ে গাড়ি চালালাম। আর ঠিক সেই মুহূর্তে মনে হলো কেউ অদৃশ্যভাবে আমার কানের কাছে ঝুঁকে এসে ঠান্ডা নিঃশ্বাস ফেলল। সেই নিঃশ্বাসের গন্ধ ছিল 1000 বছরের পুরনো কবরের সাথে সাথে গন্ধ। আমি হাঁপাতে হাঁপাতে গাড়ি চালাতে লাগলাম। স্পিডোমিটারের কাঁটা শশ করে কাঁপতে লাগলো। স্টিয়ারিং শক্ত করে ধরলাম যাতে হাত ফসকে না যায়। আমার শরীর ঘামে ভেজে গেছে, অথচ আমি শীতে কাঁপছি। একটু ধাতস্থ হওয়ার পর চোখের কোণ দিয়ে রিয়ার ভিউ মিররে তাকালাম। আমার জানা দরকার ছিল আমি কি পার করে এলাম, কিন্তু পেছনের রাস্তায় কিছু নেই, শুধু অন্ধকার। তবে মিররে চোখ রাখতেই আমার কলিজাটা যেন গলার কাছে উঠে এলো। অ্যাম্বুলেন্সের ভেতরের স্ট্রেচারের পাশ দিয়ে কেউ যেন আস্তে আস্তে হাঁটছে। ভেতরের মৃদু আলোয় আমি স্পষ্ট দেখলাম একটা কালো ছায়া, যার কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু মানুষের উচ্চতার সমান। সেটা লাশ দুটোর পাশ দিয়ে ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে। লাশ দুটো যেখানেই আছে তার ঠিক পাশ দিয়ে ওই কালো ছায়াটা ঝুঁকে তাকাচ্ছে ছেলেটার মুখের দিকে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। আমি পাগলের মতো রাস্তা থেকে চোখ সরাতে চাইছিলাম, কিন্তু কৌতূহল আর ভয়ের মিশ্রণে আবার মিররে তাকালাম। কেউ নেই। স্ট্রেচারের পাশটা খালি, কিন্তু লাশের গায়ের চাদরটা এলোমেলো হয়ে আছে। আমি স্পষ্ট মনে করতে পারছি আমি চাদরটা টান টান করে দিয়েছিলাম। হঠাৎ গাড়ি নিজে নিজেই স্লো হয়ে গেল। আমি অ্যাক্সিলারেটরে পা দিয়ে দাবিয়ে রাখলাম, কিন্তু ইঞ্জিনের আরপিএম বাড়ছে না। গাড়িটা যেন কোনো অদৃশ্য শক্তির বাধার মুখে পড়েছে। একেবারে বন্ধ হতে হতে বেঁচে গেল। আমি গিয়ার চেঞ্জ করেও গতি বাড়াতে পারছিলাম না। ইঞ্জিনটা গো গো করছে, যেন খুব ভারী কিছু টানছে। আর তখনই ছাদ থেকে আসা শব্দটা শুনলাম, ধাপ ধাপ ধাপ। কেউ যেন ওপর দিয়ে হাঁটছে অ্যাম্বুলেন্সের ছাদে। একবার নয়, বারবার, ধীরে ধীরে ভারী পায়ের শব্দ, যেন কেউ খুব ভারী বোট জুতো পরে আমার গাড়ির ছাদের ওপর পায়চারি করছে। প্রতিটি পদক্ষেপে ছাদের টিনটা ডেবে যাওয়ার শব্দ হচ্ছে। আমার হাত পা অসাড় হয়ে আসছিল, ঠোঁট শুকিয়ে কাঠ। মাথার ওপর দিয়ে কেউ হাঁটছে, অথচ আমি গাড়ি চালাচ্ছি 60-70 গতিতে। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কোনো প্রাণীর পক্ষেও সম্ভব নয়। মনে হচ্ছিল আল্লাহ তাআলার কাছে দোয়া না করলে আমি এই রাস্তা জীবিত পেরোতে পারবো না। আমি চিৎকার করে দোয়া ইউনুস পড়তে লাগলাম, কিন্তু ছাদের ওপরে সেই শব্দ থামল না, বরং মনে হলো হাঁটার গতি বাড়ছে। ধাপ 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 ধাপ। শব্দটা এখন ঠিক আমার মাথার ওপরে, ড্রাইভিং সিটের ঠিক ওপরে। মনে হচ্ছে এখন ছাদটা ফুটো করে কিছু একটা আমার ওপর নেমে আসবে। সেই আওয়াজের সাথে সাথে একটা নখের আঁচড়, কাটার শব্দ যোগ হলো। কড়র কড়র কড়র। কেউ যেন ছাদের টিনটা নখ দিয়ে খবলে তোলার চেষ্টা করছে। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। গাড়ি থামাবো নাকি চালাবো? থামালে যদি ওই জিনিসটা নেমে আসে, আর যদি চালাই তবে কতক্ষণ এভাবে চলতে পারবো? আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। শুধু জানতাম আমার সাথে খুব খারাপ কিছু একটা ঘটছে, আর এই খারাপ জিনিসটা আমাকে সহজে ছাড়বে না। আমি গাড়িটা থামানোর আপ্রাণ চেষ্টা করছিলাম, কিন্তু আমার ডান পা যেন অবশ হয়ে গেছে। ব্রেক পেডেলে চাপ দিতেই
পা কাঁপতে লাগলো থরথর করে। ছাদের ওপর পায়ের শব্দগুলো তখন আরো জোরে শোনা যাচ্ছিল। প্রথমে যে ধীর পদচারণে ছিল তা এখন দৌড়াদৌড়িতে পরিণত হয়েছে। মনে হচ্ছিল কেউ নয়, কিছু একটা দৌড়াচ্ছে, তাণ্ডব করছে আমার মাথার ওপর। অ্যাম্বুলেন্সের পাতলা লোহার ছাদের ওপর যেভাবে ধাপ ধাপ আওয়াজ পড়ছিল তাতে মনে হচ্ছিল সে জিনিসটা খুব ভারী, আর তার চলাফেরার মধ্যে মানুষের মতো স্বাভাবিক কিছু নেই, বরং অস্বাভাবিকভাবে দ্রুত থেমে থেমে যেন রাগে ফুঁসে উঠছে। একবার শব্দটার সামনে আসছে, পর মুহূর্তেই পেছনের দিকে চলে যাচ্ছে, যেন ওটা খুঁজছে কোথা দিয়ে ভেতরে ঢোকা যায়। আমি আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠলাম, কে ওখানে? কে আছিস ওপরে? আমার নিজের গলার আওয়াজ আমার কাছে অপরিচিত শোনালো। ভয়ে চেরা গলায় সে চিৎকার কুয়াশায় ঢাকা প্রান্তরে মিলিয়ে গেল। আশ্চর্যজনকভাবে আমার চিৎকারের সাথে সাথে শব্দটা থেমে গেল, একদম থেমে। কিন্তু সেই থামার অনুভূতিটা আরো ভয়ঙ্কর ছিল, কারণ যখন শব্দ থাকে তখন বোঝা যায় আপদটা কোথায় আছে, কি করছে। কিন্তু শব্দ থেমে গেলে বোঝা যায় না এটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে বা কি ফোন দিয়ে আসছে। সেই নিস্তব্ধতা ছিল ঝড়ের আগের পূর্বাভাস। আমার মনে হলো ছাদের উপর সেই জিনিসটা এখন একদম স্থির হয়ে বসে আছে, কান পেতে আমার শ্বাস প্রশ্বাসের শব্দ শুনছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। গাড়ির ভেতর ঠান্ডা জমে বরফের মতো হয়ে আসছিল। এসি বন্ধ, তবুও মনে হচ্ছে আমি কোনো ডিপ ফ্রিজের ভেতর বসে আছি। আমি ইঞ্জিন রিস্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, একবার দুবার তিনবার, এবার স্টার্ট নিল না। স্টার্টের শব্দটা কেমন যেন মরা মানুষের গঙ্গানির মতো শোনালো। আমি হতাশ হয়ে স্টিয়ারিং এ মাথা ঠেকালাম। ঠিক তখনই রিয়ার ভিউ মিররের ভেতর ছায়ার মতো কিছু একটা নড়ে উঠতে দেখলাম। আমি তাকাতে চাইছিলাম না, কিন্তু মানুষের কৌতূহল বড় অদ্ভুত জিনিস। নিজের অজান্তে চোখ চলে গেল সেখানে। মিররের ভেতর দেখলাম স্ট্রেচারের পেছনে দাঁড়িয়ে আছে একটি অবয়ব। কোনো মুখ নেই, পুরো শরীরটা কালো ধোয়ার মতো কুণ্ডলি পাকানো, কিন্তু ঠিক মানুষের আকারের মতো। যদিও আমি জানি লাশ দুটো ছাড়া ভেতরে আর কেউ থাকার কথা নয়, আর পেছনের দরজাও খুলেনি, তবু সেই অবয়বের উপস্থিতি এতটাই বাস্তব লাগছিল যে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। অবয়বটা ধীরে ধীরে মাথা কাত করলো, ঠিক যেভাবে জীবিত মানুষ কৌতূহল নিয়ে মাথা কাত করে দেখে কাউকে চিনতে। কিন্তু এখানে চিনবার কিছু নেই, আমি তো ওদের চিনি না। আমার মনে হলো ওই অবয়বটা আমাকেই দেখছে, মিররের ভেতর দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম, বিড়বিড় করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, কিন্তু ভয়ের চোটে আয়াতের সবগুলো গুলিয়ে যাচ্ছিল। হঠাৎ মনে হলো গাড়ির ভেতরে দম বন্ধ হয়ে আসছে, অক্সিজেনের অভাব বোধ করলাম। আমি দরজা খুলে নেমে গেলাম, ঠান্ডা বাতাসে দম নিয়ে দাঁড়ানোর চেষ্টা করলাম। কুয়াশাচ্ছন্ন রাস্তায় নেমেও শান্তি পেলাম না। বাইরে নেমে মনে হলো পিছন থেকে যেন কেউ চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। ঘাড়ের উপর ঠান্ডা নিঃশ্বাস লাগলো, মনে হলো কুয়াশার আড়াল থেকে হাজারটা চোখ আমাকে দেখছে। আমি বেশিক্ষণ বাইরে থাকার সাহস পেলাম না। মনে হলো বাইরে থাকার চেয়ে গাড়ির ভেতরটা হয়তো একটু বেশি নিরাপদ। আমি দ্রুত দরজা বন্ধ করে আবার ভেতরে ফিরতে গেলাম। সিটে বসার আগেই ছাদ থেকে এমন শব্দ এলো যেন কেউ পুরো শক্তি দিয়ে লাফ দিল। ধাম! পুরো অ্যাম্বুলেন্সটা কেঁপে উঠল, শক অ্যাবজারভার গুলো ক্যাচ ক্যাচ করে উঠল সে ভার সহ্য করতে না পেরে। মনে হলো ছাদটা এবার সত্যিই দেবে গেছে। আমি ছিটকে ভেতরে ঢুকে দরজা লক করে দিলাম। ভয় আমার শ্বাস আটকে আসছিল। কোনো মতে সাহস সঞ্চয় করে আবার পেছনের কেবিনে তাকালাম, দেখার জন্য যে ছাদের ওই লাফের প্রভাবে ভেতরের কিছু নড়ছে কিনা। আর ভেতরে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। স্ট্রেচারের ওপর শোয়া ছেলে আর মেয়ের লাশ দুটোই এখন তাদের আগের অবস্থানে নেই। ছেলেটার মাথা একদম অন্যদিকে ঘুরে আছে। আমি যখন তুলেছিলাম তার মুখ ছিল সোজা, এখন তার মুখটা ঘোরানো, ঠিক যেন ড্রাইভিং সিটের দিকে তাকিয়ে আছে। আর মৃত ফ্যাকাশে চোখ দুটো কি একটু ফাঁক হয়ে আছে। আর মেয়েটার অবস্থা আরো ভয়াবহ। তার একটা পা স্ট্রেচার থেকে ঝুলে আছে, যেন সে নেমে পড়ছিল বা নামার চেষ্টা করছিল। স্ট্রেচারের বেল্টগুলো আলগা হয়ে পড়ে আছে মেঝেতে। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি নিশ্চিত আমি ওদের বেল্ট দিয়ে বেঁধেছিলাম। লাশ একা বেল্ট খুলতে পারে না, লাশ নড়তে পারে না। বুঝে গেলাম এটা কোনো দুর্ঘটনা নয়, এই রাত আমাকে ছাড়বে না। আমি কোনো এক নিষিদ্ধ সীমানায় পা দিয়ে ফেলেছি, অথবা এই লাশ দুটোর সাথে এমন কোনো খারাপ জিনিস জড়ে আছে যা আমাকেও তাদের সঙ্গে করতে চাইছে। আমার মনে হলো আমি আর একা নই। এই গাড়িতে আমি, দুটো লাশ আর এক অদৃশ্য অশুভ শক্তি, আমরা সবাই একসাথে যাত্রা করছি এক অজানা গন্তব্যের দিকে। গাড়ি আবার স্টার্ট নেওয়ার আগেই রাস্তার দুই পাশের কুয়াশা ঘন হয়ে একদম দেয়ালের মতো হয়ে দাঁড়িয়ে গেল।
হেডলাইট যত শক্তিশালী হোক, আলো যেন কুয়াশার ভেতর ঢুকে অদৃশ্য হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল কুয়াশাগুলো জীবন্ত, তারা আলোকে গিলে খাচ্ছে। সামনে তাকালে মনে হয় রাস্তা যেন নেই, আর গাড়ি শুধু অন্তহীন অন্ধকারের ওপর দাঁড়িয়ে আছে। পৃথিবীর বাকি অংশের সাথে আমার যেন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি নিজেকে জোর করে স্থির রাখলাম, এভাবে ভেঙে পড়লে চলবে না, আমাকে এখান থেকে বের হতেই হবে। আল্লাহ তাআলার নাম নিয়ে আবার ইগনিশন চাবি ঘোরালাম। স্ট্যান্ডার্ড গঙ্গাতে গঙ্গাতে শেষমেশ ইঞ্জিনটা চালু হলো। ইঞ্জিনের শব্দটা আজ অন্যরকম, কেমন একটা খসখসে আওয়াজ। আমি গিয়ার ফেলে ক্লাস ছাড়লাম, গাড়িটা নড়ল। কিন্তু গাড়ি এগোতেই দেখলাম হঠাৎ রাস্তা বদলে গেছে। এখানে আমি সবচেয়ে বেশি ভয় পেলাম, কারণ এই রাস্তার সাথে আমার কোনো পরিচয় নেই। আমি এলাকায় বহুবার লাশ বহন করেছি, প্রতিটি মোড়, প্রতিটি গর্ত আমার চেনা, কিন্তু এমন রাস্তা আমি কখনো দেখিনি। পিচ ঢালা রাস্তা উধাও হয়ে গেছে। এখন আমি চলছি এক লালচে মাটির রাস্তার উপর দিয়ে। রাস্তার দুপাশে বিশাল কালো গাছ দাঁড়িয়ে আছে, যা আমি আগে কখনো দেখিনি। গাছগুলোর কাণ্ড এত মোটা আর কালো যে মনে হয় ওগুলো কয়লা দিয়ে তৈরি, কিন্তু সেগুলোর ডালপালা অস্বাভাবিকভাবে নিচু হয়ে রাস্তার উপর ঝুলছে। গাছের ছায়া দেখে মনে হচ্ছিল যেন হাত বাড়িয়ে আমাকে ধরার চেষ্টা করছে। ডালগুলো কঙ্কালের আঙ্গুলের মতো বাঁকানো, বাতাস নেই, একদম স্তব্ধ প্রকৃতি। তবু ডালগুলো দুলছে, এমনভাবে দুলছে যেন কেউ ওগুলোর উপর বসে আছে এবং ইচ্ছাকৃতভাবে ওগুলো ধাক্কা দিচ্ছে বা নড়াচ্ছে। হঠাৎ আবার সেই পায়ের শব্দ, এবার ছাদের ওপর নয়, বরং অ্যাম্বুলেন্সের পেছন থেকে ধূপ ধূপ। মনে হলো কেউ শক্ত কিছু দিয়ে পেছনের দরজার উপর আঘাত করছে। কোনো মানুষ যেভাবে দরজায় কড়া নাড়ে, এটা তেমন নয়, এটা অনেক বেশি ভারী, যেন কোনো বড় পাথর দিয়ে দরজায় আঘাত করা হচ্ছে। আমি মেরুরে তাকালাম, পাশ দুটো যেখানে আছে সেখানে পেছনের দরজাটা একটু একটু করে কাঁপছে। ওই কাঁপুনি দেখে আমার আত্মা শুকিয়ে গেল, কারণ দরজাটা কাঁপছিল ভেতরের দিক থেকে নয়। মনে হচ্ছিল বাইরের দিক থেকে কেউ ধাক্কা দিচ্ছে না, বরং ভেতরের দিক থেকে কেউ খোলার চেষ্টা করছে। না, ভুল বললাম, মনে হচ্ছিল বাইরের ওই খারাপ জিনিসটা দরজার সাথে লেপ্টে আছে। আবার শব্দ হলো, এবার দরজার হাতল মোচড়ানোর শব্দ, কচকচ। লক করা দরজা খোলার আপ্রাণ চেষ্টা। আমি জানি দরজা লক করা, কিন্তু ওই শক্তির কাছে কি লক কোনো বাধা? আমি ভাবলাম দরজা খুলতে নামবো কিনা, কিন্তু পরক্ষণে মনে হলো বন্ধ করলে যা হচ্ছে খুললে কি হবে তা আমি কল্পনা করতে পারছিলাম না। তখন সামনের রাস্তায় আবার দুইটা অবয়ব দেখা গেল, একেবারে আগের মতো, সে একই ছেলে আর মেয়ে, কিন্তু এবার কিছু আলাদা ছিল। তারা এবার সামনে হাঁটছিল না বা মুখোমুখি দাঁড়িয়েছিল না, বরং তারা এবার আমার অ্যাম্বুলেন্সের দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিল। তাদের ভঙ্গি ছিল অত্যন্ত হতাশাজনক এবং ভীতিকর। মাথা নিচু, হাত দুটো শরীরের দুই পাশে ঝুলে আছে, কিন্তু শরীর কাঁপছে হালকা করে, যেন ঠান্ডায় নয়, রাগে বা যন্ত্রণায়। তাদের শরীর থেকে এক ধরনের কালো ধোঁয়া বের হচ্ছিল, যা কুয়াশার সাথে মিশে যাচ্ছিল। আমি গতি বাড়াতে চাইলাম, ওদের পাশ কাটিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু গাড়িটা কিছুতেই স্পিড তুলছিল না। মনে হচ্ছিল চাকাগুলো মাটিতে দেবে যাচ্ছে। আমি যত কাছে যাচ্ছিলাম, অবয়ব দুটোর কাঁপুনি তত বাড়ছিল। হঠাৎ আমার অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটের জানালার কাছের ওপর এক লম্বা ফ্যাকাশে আঙুল টোকা দিল। টক 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 শব্দটা একদম আমার কানের কাছে। আমি চমকে ডান দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই, শুধু কুয়াশা আর অন্ধকার। কিন্তু আমি নিশ্চিত আমি কাছের ওপর আঙুলের টোকা দেখেছি এবং শুনেছি। কাছের ওপর একটা ঝাপসা ছাপ পড়ে আছে, ঠিক যেখানে আঙুলটা ঠেকেছিল। আমি চিৎকার করে উঠলাম, ইয়া আল্লাহ, আমাকে রক্ষা করো। সামনে রাস্তা নেই, শুধু গভীর অন্ধকার। মনে হচ্ছে পৃথিবীটা এখানেই শেষ। একটা বিশাল কালো গহ্বর হা করে আছে আমাকে গিলে ফেলার জন্য। গাছগুলো যেন আরো কাছে সরে আসছে, ডালপালাগুলো আমার গাড়ির ছাদে ঘষা খেতে শুরু করলো। খসখস, যেন হাজারটা নখ দিয়ে গাড়িটাকে আঁচড়াচ্ছে। আমি তখনও জানতাম না আমার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা সামনে অপেক্ষা করছে। আমার মনে হচ্ছিল আমি কোনো এক অভিশপ্ত চক্রে আটকে পড়েছি, যেখানে সময় এবং স্থান কোনো নিয়ম মানে না, শুধু ভয় আর মৃত্যু এখানে সত্য। অ্যাম্বুলেন্সের ভেতর তখন বরফের মতো ঠান্ডা, হিটারটা পুরোপুরি অকেজো হয়ে গেছে। উল্টো মনে হচ্ছে এসি বেল্ট দিয়ে হিমশীতল বাতাস ঢুকছে, এমন ঠান্ডা যেন কেউ শীতল হাত দিয়ে পুরো গাড়িটার ভেতর ধুয়ে রেখেছে। আমার নিঃশ্বাস ধোয়া হয়ে বেরোচ্ছে। আমি দেখলাম সামনের উইন্ডশিল্ডে ধোয়ার মতো কুয়াশা জমে আছে, কিন্তু গাড়ির বাইরের কুয়াশা নয়, এটা ভেতর থেকে জমছে। উইন্ডশিল্ড তো ভেতর থেকে ঠান্ডা হওয়ার কথা নয়, এর মানে ভেতরেই কিছু আছে যা বাইরের তাপমাত্রার চেয়েও শীতল। আমি যখন গাড়ির গতি কমালাম রাস্তাটা বোঝার জন্য,
তখন কাজটা স্পষ্টভাবে কাঁপতে লাগলো। আর সেই কাঁপা কাছের ওপর ধীরে ধীরে আঙুলের দাগ ফুটে উঠল, বাইরে থেকে নয়, ভেতর থেকে। আমার চোখের সামনে কাছের ওপর কুয়াশার আস্তরণ সরিয়ে কেউ লিখছে। প্রথমে একটি আঙুলের ছাপ, তারপর 2টি আঙ্গুল, তারপর পুরো হাতের তালুটা কাছে চেপে বসলো, কিন্তু কোনো হাত নেই, শুধু ছাপটা পড়ছে। কেউ কাছের ভেতর থেকে অদৃশ্য হাত বুলিয়ে লিখল, থামিও না। লেখাটা অগোছালো, যেন কোনো শিশু বা খুব দুর্বল কেউ লিখছে। লেখাটা দেখে আমার হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল বুকে হাত দিলে কলিজাটা বেরিয়ে আসবে। আমি ঢোক গেলাম। থামিও না মানে কি? থামলে কি হবে? নাকি ওরা আমাকে সতর্ক করছে, নাকি ভয় দেখাচ্ছে? গাড়ির ভেতর হঠাৎ পিনপতন নীরবতা। বাইরের গাছের ঘষাঘষি থামলো, ছাদের শব্দ থামলো। আমি শুধু ইঞ্জিনের একটানা গঙ্গানি শুনতে পাচ্ছিলাম। বাইরে কুয়াশা দুলছে, রাস্তা অচেনা, আর ভেতরে কোনো অদৃশ্য যাত্রী বসে আছে আমার ঠিক পাশেই। আমি অনুভব করতে পারছিলাম প্যাসেঞ্জার সিটে কেউ বসে আছে। সিটটা একটু দেবে গেছে ভারে, কিন্তু তাকানোর সাহস আমার ছিল না। ঠিক তখন স্ট্রেচারের দিক থেকে আওয়াজ এলো, ক্যাচ ক্যাচ, ধীরে, খুব ধীরে, যেন কেউ বসছে। স্ট্রেচারের স্প্রিংগুলো পুরনো, তাই নড়লে শব্দ হয়, কিন্তু এখন তো গাড়ি ঝাঁকি খাচ্ছে না, তাহলে শব্দ হচ্ছে কেন? আমি রিয়ার ভিউ মিররে তাকানোর সাহস জোগাড় করলাম। যা দেখলাম তা আমার রক্ত হিম করে দিল। স্ট্রেচারে থাকা ছেলেটার শরীর একটু একটু করে উঠে বসার চেষ্টা করছে। তার চোখ দুটো যদিও বুঝে, মুখটা ফ্যাকাশে নীল, কিন্তু গায়ের অবয়ব পুরোটা নড়ছে। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে তোলার চেষ্টা করছে। তার মাথাটা সামনের দিকে ঝুঁকছে, আবার ধপ করে বালিশে পড়ে যাচ্ছে, যেন তার শরীরে প্রাণ নেই, কিন্তু অন্য কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। আর মেয়েটার হাত যেটা ঝুলেছিল সেটা এখন দুলছে, মাটিতে ঠেকে আবার উঠে আসছে। তার নখগুলো মেঝের মেটালের ওপর ঘষা লেগে একটা বিরক্তিকর শব্দ তৈরি করছে। আমি চোখ বন্ধ করে জোরে জোরে কালেমা ধরলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার গলার স্বর কাঁপছিল। চোখ খুলতেই দেখি অ্যাম্বুলেন্সের মাঝের সিটে ড্রাইভার আর পেছনের কেবিনের মাঝখানে যে ছোট্ট জায়গাটা থাকে, সেখানে সাদা ধোয়ার মতো একটা আকৃতি বসে আছে। পুরো অবয়ব পরিষ্কার নয়, অনেকটা কুয়াশার দলার মতো, কিন্তু বোঝা যাচ্ছে এটা গাড়িতে উঠে বসে আছে। তার কোনো চোখ নেই, মুখ নেই, শুধু একটা আবছা শরীর। আমি একটু নড়তে পারছিলাম না। মনে হচ্ছিল যদি নড়ি তাহলে ধোয়ার অবয়বটা আমার দিকে ঘুরে তাকাবে, আর যদি সে তাকায় তবে আমি হয়তো আর বাঁচব না। বাতাসে তখন একটা গন্ধ ছড়িয়ে পড়ল, পানি আর কাদার গন্ধ, পচা শ্যাওলার গন্ধ, ঠিক সেই গন্ধ যা নদীর ধারে থাকে, যেখানে তারা দুজনে পানিতে ঝাঁপ দিয়েছিল। মনে হলো অ্যাম্বুলেন্সের ভেতরটা এখন নদীর তলদেশ হয়ে গেছে। আমার দম বন্ধ হয়ে আসছিল সেই গন্ধে। ঠিক তখনই গাড়ির ওপর থেকে আবার লাফের শব্দ, ধাম। এবার শব্দটা আগের চেয়ে অনেক বেশি জোরে হলো। মনে হলো ছাদটা এবার আমার মাথার উপর ভেঙে পড়বে। তারপর আমার কানের একদম কাছে খুব স্পষ্ট ফিসফিস শব্দ, ফিরে যাও, ফিরে যাও। কণ্ঠটা ছেলে না মেয়ে বোঝা গেল না, কিন্তু তাতে এত বেদনার আরতি ছিল যে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সাথে সাথে মনে হলো কেউ একজন আমার ঘাড়ে হাত রাখলো, বরফের মতো ঠান্ডা একটা হাত। আমি আর চিন্তা করলাম না, চিৎকার করে অ্যাম্বুলেন্স চালিয়ে দেই। রাস্তা থাকুক বা না থাকুক, গর্ত থাকুক বা খাদ, আমি শুধু অ্যাক্সিলারেটরে চেপে ধরলাম। সামনে এগোতেই লাগলাম, কারণ দাঁড়ালে আর বাঁচব না, এটা নিশ্চিত ছিল। আমার মনে হলো পেছনের ওই ধোয়া, ওই লাশ, ওই অদৃশ্য হাত, সবাই আমাকে টেনে ধরতে চাইছে। আমি শুধু পালাতে চাইছিলাম। রাত তখন পাতলা হয়ে আসছে। ঘড়িতে কটা বাজে দেখার সাহস বা সময় আমার ছিল না। পূর্ব দিগন্তে হালকা নীল আলো ফুটছিল, কুয়াশার ঘনত্ব কিছুটা কমে আসছিল। মনে হচ্ছিল আল্লাহ তাআলা আমাকে এই দুঃস্বপ্ন থেকে টেনে বের করে আনছেন। ভোরের আলো দেখে আমার মনে কিছুটা সাহস ফিরে এলো, কিন্তু আমি জানতাম না ভোরের ঠিক আগে অন্ধকার সবচেয়ে ঘন হয়, আর বিপদও তখনই শেষ কামড়টা দেয়। আমার গন্তব্যের আর মাত্র 1 কিলোমিটার বাকি। গ্রামের রাস্তাটা শেষ হয়ে মূল সড়কে ওঠার কথা, কিন্তু ঠিক শেষ 1 কিলোমিটার বাকি থাকতে আমার অ্যাম্বুলেন্স আবার বন্ধ হয়ে গেল। এবার কোনো গঙ্গানি বা শব্দ ছাড়াই ইঞ্জিনটা হুট করে মরে গেল। হেডলাইট দপ করে নিভে গেল। চারদিক আবার অন্ধকার, শুধু ভোরের আবছা আলোয় গাছপালার অবয়ব দেখা যাচ্ছে। ইঞ্জিন একবার আওয়াজ করল না, স্টার্ট দেওয়ার চেষ্টা বৃথা। পুরো নীরবতা, এমনকি ঝিঝি পোকার ডাকও নেই। এই নীরবতা ভাঙল অ্যাম্বুলেন্সের ভেতরের দরজার আওয়াজে। দরজা নিজে নিজেই খুলে গেল, পেছনের মেইন ডোরটা, অথচ
ওটা আমি ভেতর থেকে লক করে রেখেছিলাম এবং বাইরে থেকেও আটকানো ছিল। আমি ড্রাইভিং সিটে বসে রিয়ার ভিউ মিররে তাকালাম। ভোরের আলোয় ভেতরটা কিছুটা দেখা যাচ্ছে। আমি ফিরে তাকাতে দেখলাম লাশ দুটো স্ট্রেচারে নেই, পুরো স্ট্রেচার খালি। সাদা চাদর দুটো মেঝেতে পড়ে আছে, যেন কেউ ওগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার শরীর অবশ হয়ে গেল। লাশ কোথায় গেল? গাড়ি তো চলন্ত অবস্থায় ছিল না যে পড়ে যাবে। আর দরজা তো এইমাত্র খুলল। আমি বাইরে নামতে পারছিলাম না, হাত পা জমেছিল, কিন্তু এক অদৃশ্য শক্তি যেন আমাকে ঠেলে নামালো। সাহস করে দরজা খুলে রাস্তায় নামলাম। গাড়ির পেছনে গিয়ে দাঁড়ালাম। ভেতরটা ফাঁকা, কেউ নেই। তখনই আমার চোখ গেল রাস্তার সামনের দিকে। রাস্তার দুই পাশে দুজন দাঁড়িয়ে আছে, সেই ছেলেটা আর মেয়েটা। তবে এবার আর তারা সেই বিভৎস বা রাগান্বিত ভঙ্গিতে নেই। আগের মতো ভয়ঙ্কর নয়, বরং স্থির শীতল। তাদের শরীর থেকে আর কালো ধোঁয়া বের হচ্ছে না। ভোরের আলো তাদের শরীরের উপর পড়ছে, কিন্তু তাদের চোখ দুটো স্বাভাবিক মানুষের মতো নয়। চোখের মনি নেই, পুরো কুটুরটা গভীর পানি ভেজা, অন্ধকারের মতো কালো, যেন অনন্ত গভীর কোনো কুয়া বা নদীর তলদেশ। তারা কিছু বলল না, আমার দিকে তাকিয়েও থাকলো না, শুধু রাস্তার শেষ মাথার দিকে ইঙ্গিত করলো। তাদের হাতগুলো ধীরে ধীরে উপরে উঠল, আঙ্গুল দিয়ে ইশারা করলো গ্রামের দিকে। আমি তাকালাম। গ্রামের বাড়িগুলো দেখা যাচ্ছে, টিনের চালের ওপর ভোরের আলো চিকচিক করছে। সকাল ফুটে আসছে, মসজিদে ফজরের আজান ভেসে আসছে দৌড় থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সেই পবিত্র ধ্বনি কানে আসতেই এক অদ্ভুত দৃশ্য দেখলাম। ছেলেটার মেয়েটার অবয়ব কাঁপতে শুরু করলো, ঠিক যেমন পানির ওপর প্রতিবিম্ব কাঁপে। ধীরে ধীরে তারা কুয়াশার ভেতর মিশে গেল, পুরোপুরি যেন তারা ধোঁয়া দিয়ে তৈরি ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে আর কেউ রইল না, শুধু আমি, আমার অ্যাম্বুলেন্স আর ভোরের বাতাস। আর সেই সাথে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন নিজে নিজে স্টার্ট নিল, কোনো চাবি ঘোরানো ছাড়াই। হেডলাইট জ্বলে উঠল। আমি বুঝলাম আমার যাওয়ার সময় হয়েছে, ওরা আমাকে মুক্তি দিয়েছে। আমি কাঁপতে কাঁপতে গাড়িতে উঠলাম। গাড়ি চালিয়ে ঠিকানায় পৌঁছে লাশ দুটো নামিয়ে দিলাম। কিন্তু আশ্চর্য, যখন গাড়ির পেছনের দরজা খুললাম, দেখি লাশ দুটো স্ট্রেচারে আছে, ঠিক যেভাবে আমি তুলেছিলাম। ভেজা শরীর, নীলচে চামড়া, শান্ত। আমার মাথা ঘুরে গেল। আমি তো খালি দেখেছিলাম, তাহলে কি এতক্ষণ যা দেখলাম সব মনের ভুল? কিন্তু বিস্ময়ের তখনও বাকি ছিল। পরিবারের লোকজন লাশ দেখে কান্নাকাটি শুরু করলো। তাদের মধ্যে একজন বয়স্ক লোক আমার কাছে এসে বলল, বাবা তুমি এসেছ? আমরা তো সেই ভোর থেকে তোমার অপেক্ষায় বসে আছি। ও লাশ দেখিয়ে তো স্বপ্নে জানিয়ে দিয়েছিল যে ও রওনা হয়েছে, তুমি ওকে নিয়ে আসছো। কিন্তু বাবা তোমার সাথে তো কেউ ছিল না, তুমি একাই লাশ আনলে কি করে? আমি তার কথার উত্তর দিতে পারলাম না। আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। লাশ হস্তান্তর করার সময় আমার হাত কাঁপছিল, মন যেন অন্য কোথাও। আমি বুঝলাম সেই রাত আমার মনে চিরদিনের জন্য দাগ কেটে গেল। ওই লাশগুলো সত্যি আমার গাড়িতে ছিল নাকি অন্য কিছু ছিল, তা আমি আজও জানি না। বাসায় ফিরে আমি 2 মাস অসুস্থ থাকলাম, প্রচন্ড জ্বর আর প্রলাপ বকা। ডাক্তাররা বলল শক বা ট্রমা, কিন্তু আমি জানি এটা সাধারণ কোনো অসুখ ছিল না। তবুও জীবন চলে, সুস্থ হয়ে আবার কাজে ফিরলাম। পেটের দায় বড় দায়, কিন্তু সেই শীতের রাত, যে রাতে অচেনা রাস্তা, ছায়ামূর্তি, অবয়ব আর খারাপ জিনিসের সাথে আমার পথ মিশে গিয়েছিল, সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। ঢাকা থেকে গভীর রাতে একটা লোকাল বাস ছাড়ে। রোডটা খুব একটা জনপ্রিয় না, কারণ লোকজন বলে এই বাসে নাকি মাঝে মাঝে অতিরিক্ত যাত্রী ওঠে, কিন্তু কেউ দেখে না, কেউ না, এবং সে যাত্রীগুলোকে কেউ দেখে বা কেউ দেখে না। রাত তখন 12টা বেজে 45 মিনিট। শেষ বাস। রবিউলের কাজ শেষ করে দেরি হচ্ছিল ফিরতে, তো সব গাড়ি চলে গেছে, শুধু একটা পুরনো বাস দাঁড়িয়ে আছে এবং ড্রাইভার ধীরে বলল, শেষ ট্রিপ, উঠবেন? উঠলে ওঠেন। রবিউল সাহেব কোনো চিন্তা ফিকির না করেই শেষ বাসটাতে উঠে পড়ল এবং নির্দিষ্ট একটা সিটে গিয়ে বসলো। এবং বাসে যাত্রী খুবই কম ছিল, মোটামুটি 5 থেকে 7 জন। তো সবাই চুপচাপ ছিল, কেউ কারোর দিকে তাকাচ্ছিল না। তো অদ্ভুত যাত্রা শুরু হলো। বাস ছাড়লো,
বাইরে কুয়াশা, রাস্তা প্রায় ফাঁকা। কিছুক্ষণ পর রবিউল বুঝলো বাসটা থামছে না, স্টপেজ পার হয়ে যাচ্ছে। সে কন্ডাক্টরকে বলল, ভাই নামবো তো? কন্ডাক্টর ধীরে তাকালো এবং বলল, এই বাসে উঠলে আর নামা যায় না। তো যাত্রীদের আচরণ, রবিউলের চারপাশ তাকালো। সব যাত্রী মাথা নিচু করে বসে আছে। হঠাৎ একজন মাথা উঁচু করে তুলল। সবাইয়ের চোখ একদম ফাঁকা, কেউ পলক ফেলছে না। রবিউল ড্রাইভারের পাশের আয়নায় তাকালো, দেখলো বাসের ভেতরে যাত্রী আছে 5-7 জন না, অনেক, সব সিট ভরা, কিন্তু বাস্তবে তো এত মানুষ বাসে নেই। তো যখন নতুন যাত্রী ওঠে, হঠাৎ বাস থামলো, কিন্তু বাইরে কোনো স্টপেজ নেই, অন্ধকার। দরজা খুললো, একজন উঠলো, ভিজে কাদা মাখা পুরো শরীর। সে এসে রবিউলের পাশেই বসলো এবং ধীরে বলল, তুমি নতুন তাই না? লোকটা ফিসফিস করে বলল, এই বাসটা অনেক বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিল, সবাই মারা গেছে। তো এমন কথা শোনার পর রবিউলের শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে উঠলো এবং তার শরীর ঠান্ডা জমে গেল। সে উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু পা আটকে গেল। ড্রাইভারের আসল চেহারা রবিউলের সামনে তাকালো যখন, তখন দেখলো ড্রাইভার ধীরে মাথা ঘুরল, তার মুখ অর্ধেক নেই, হাড় দেখা যাচ্ছে। সে হাসলো এবং আরেকটা সিট খালি ছিল। যাত্রীরা এগিয়ে আসছে, সব যাত্রী একসাথে দাঁড়িয়ে গেল। ধীরে ধীরে সবাই রবিউলের দিকে এগিয়ে আসছে। সবাই বলছে, নতুন যাত্রী, নতুন যাত্রী। হঠাৎ বাস খুব দ্রুত চলতে লাগলো, বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। রবিউল চিৎকার করলো, কিন্তু তার চিৎকার যেন কেউ শুনল না। পাশের লোকটা বলল, ভয় পেও না, কিছুক্ষণ পর তুমিও এসবের মধ্যে অভ্যস্ত হয়ে যাবে। পরদিন সকালে রাস্তার পাশে একটা ভাঙ্গা পুরনো বাস পাওয়া গেল। ভেতরে কেউ নেই, কিন্তু একটা সিটে কাদা ভেজা দাগ আর নখ দিয়ে আচরণ লেখা, আমি নামতে পারিনি। আজও রাত প্রায় 12টার পর কিছু কিছু রাস্তায় সেই পুরনো বাস থামে। যখন ড্রাইভার জিজ্ঞেস করে, ভাই উঠবেন, শেষ ট্রিপ, তখন আমাদের খুব সাবধানে যেতে হবে। যাই হোক, রবিউল নিখোঁজ হওয়ার পর কেউ প্রথমে বিষয়টা গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েকদিন পর এক অদ্ভুত ঘটনা সব কিছুর মোড় ঘুরে দিল। একটা রুটে নতুন বাস চালু হলো, ড্রাইভার নাম ছিল মোস্তাক। সে এসব গল্প একদমই বিশ্বাস করতো না। রাত 12টার পর সে তার বাস নিয়ে বের হলো। হঠাৎ রাস্তায় সে দেখলো সামনে একটা পুরনো বাস দাঁড়িয়ে আছে, কিন্তু মাঝ রাস্তায় একই বাস। মোস্তাক কাছে যদি দেখলো ওই বাসটার নাম্বার প্লেট পুরনো দুর্ঘটনার বাসের সাথে মিলে যায়, কিন্তু সেটা তো বহু বছর আগের ধ্বংস হয়ে গেছে। হঠাৎ সেই বাসের দরজা খুললো, ভিতর থেকে কণ্ঠ এলো, একটু সাহায্য করবেন? তো মোস্তাক কৌতূহল নিয়ে ভিতরে ঢুকলো, দেখলো ভিতরে ভীষণ অন্ধকার। ধীরে ধীরে চোখ শুয়ে এলো, সে দেখলো সব সিটে মানুষ বসে আছে মাথা নিচু করে, একদম চুপচাপ। হঠাৎ একটা মানুষ মাথা তুলল ও সে ছিল রবিউল। চোখ ছিল ফাঁকা, মুখ শুকনো। সে ধীরে বলল, ভাই আমি তো নামতে পারি নাই। মোস্তাক দৌড়াতে গেল, কিন্তু দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। বাস নিজ থেকেই চলতে শুরু করলো। সব যাত্রীরা একসাথে মাথা তুলল, সবাইয়ের চোখে ফাঁকা, একসাথে বলল, আরেকজন লাগবে। হঠাৎ ড্রাইভারের সিটটা খালি হয়ে গেল। একটা কণ্ঠ আসলো যে, এখন তুমি চালাও। মোস্তাক অনুভব করলো কেউ তাকে সামনে টানছে। তো মোস্তাক বাধ্য হয়ে সামনের ড্রাইভারের সিটে বসে গেল, আর তার হাত নিচ থেকে স্টিয়ারিং ধরল। লোকজন রাস্তার পাশের বাস একটা দেখতে পেল পরের দিনে, যে বাস চলছে, ড্রাইভার করছে মোস্তাক, কিন্তু তার চোখ ফাঁকা। ভেতরে সব যাত্রী চুপচাপ বসে আছে। এখনও রাত 12টার পর সেই বাসটা এখনও চলে
এবং ড্রাইভার জিজ্ঞেস করে ভাই উঠবেন, শেষ টিপ। তো ভিতরে তাকালে দেখা যায় একজন জানালার পাশে দাঁড়িয়ে আছে, কয়েকজন বসে আছে এবং ধীরে ধীরে বলছে আমি নামতে পারি নাই, আমি নামতে পারি নাই। তো এমন ঘটনা তখন বারবার হতে লাগলো। প্রায় দেখা যাচ্ছিল যে প্রায় প্রতিদিন লোকজন এরকম বাসে উঠতো এবং তারা নামতে পারতো না, এবং পরের দিন সকালে সে বাস থাকতো আগের জায়গায় এবং সেখানে কিছুতে লেখা থাকতো যে আমি নামতে পারি নাই বা ইত্যাদি। তো এরূপ ঘটনা যখন বারবার দেখা যাচ্ছে না, তখন মানুষের মধ্যে একটা আতঙ্ক, ভয় ছড়িয়ে পড়লো। তখন সকলে সিদ্ধান্ত নিল যে এই রাস্তাটাই আমাদের পরিত্যক্ত ঘোষণা করা দরকার। তো স্থানীয় সরকার যারা ছিল ওখানে, তাদের মাধ্যমে সেই রাস্তাটা পরিত্যক্ত করে দেওয়া হয়। কিন্তু পরিত্যক্ত হওয়ার পরেও সেই পুরনো বাসটা এখনও চলে, এখনও সেখানে দুর্ঘটনা ঘটে। কিন্তু যখন কেউ বাসটাতে ওঠে তখন আর কখনোই নামতে পারে না, কেননা সেই বাসটা তো এখন আর মানুষদের বাস না, সেই বাসটা হলো কিছু প্রেতাত্মা, কিছু ভূতের বাস, যেখানে মানুষ শুধু উঠতে পারে, নামতে পারে না, যার গন্তব্য শুরু আছে তবে শেষ নেই। আপনাকেও বলছে, যদি আপনিও রাতের বেলা ভ্রমণ করতে ভালোবাসেন, অবশ্যই খেয়াল রাখবেন ড্রাইভারটিকে আসলে কি মানুষ নাকি ড্রাইভারটা অন্য কিছু।